আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, তো শুরু করব আমরা এখনই। আচ্ছা, আসসালামাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি। ওকে, তো সবাই সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, সবাই শোনা যাচ্ছে ভাই। জি, ঠিক আছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। জি, শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু আমাকে ইনশিওর করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ক্লাসে ঢুকে যাব। সবাই একটু মিউট করবেন, হ্যাঁ? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমরা লাস্টে গিয়ে একটা কোয়েশ্চেন সেশন রাখবো, সেখানে করবেন। আচ্ছা, ওকে, সো ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে থেকে আপনাদের প্রতিটা ক্লাসে রেকর্ড হবে, এবং রেকর্ডিং কোথায় পাবেন সেই লিঙ্কটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আপনাদের গ্রুপে। এই হচ্ছে আপনাদের গ্রুপ। এখানে আসলেই একদম উপরে যে ফিচার লেখা আছে, এই ফিচারের মধ্যে আপনাদের এই লিঙ্কগুলো পিন করা আছে, পিন পোস্ট করা আছে। আপনাদেরকে নিচে খুঁজতে হবে না যে কোথায় আছে এভাবে। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের ক্লাসের লিঙ্ক। এটা কিন্তু পার্মানেন্ট, প্রতিটা ক্লাস এই লিঙ্কে হবে। এটা হচ্ছে রেকর্ডেড ভিডিওর ড্রাইভ লিঙ্ক, আর এটা হচ্ছে আপনাদের সফটওয়্যারের লিঙ্ক। তো এরকম আরও যদি ইনফরমেশন বা কোনো রিসোর্স শেয়ার করা হয় সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র ফিচার এখানে বা এখানে ক্লিক করলে হবে। এই তো। আর এই গ্রুপে কিন্তু আপনাদের প্রতিদিনের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, হ্যাঁ? ওকে, তো আমরা আফটার ইফেক্টস ওপেন করব, এরপরে হচ্ছে আমাদের শুরু করে দেব। আচ্ছা, আজান হচ্ছে, আমি জাস্ট একটু সময় নিচ্ছি। আজান শেষ হয়ে গেল। তো আশা করছি আপনাদের ঈদ ভ্যাকেশন খুব ভালোই কাটছে। মোটামুটি ভালো একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আমরা কিন্তু শুরু করছি, তাই না? সবাই ছুটি ছুটি কাটায় আসছেন, অর্থাৎ দীর্ঘদিনের ক্লান্তি শেষ করে মোটামুটি ভালো একটা ছুটিতে রেস্ট করে কিন্তু আমরা শুরু করছি। তো এজন্য শুরু থেকে আপনাদের একটু সিরিয়াসনেস থাকাটা জরুরি। যেহেতু এটা টেকনিক্যাল স্কিল নতুন করে শিখতে যাচ্ছেন, অবশ্যই প্রথম ক্লাস থেকে একটু সিরিয়াস থাকবেন সবাই। প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিস এগুলো যাতে পারফেক্টলি হয়, এই দিকে একটু সবাই খেয়াল রাখবেন। তাহলে আশা করছি আপনাদের এই লার্নিংয়ের জার্নিটা ভালোই হবে, ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আফটার ইফেক্ট ওপেন করার পর প্রথমেই এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে দুইটা বাটন দেওয়া আছে, একটা হচ্ছে নিউ প্রজেক্ট আর একটা হলো ওপেন প্রজেক্ট। তো যেহেতু আমরা একদম ব্র্যান্ড নিউ একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে অবশ্যই নিউ প্রজেক্টে যাব। আর যদি সেভ করা কোনো প্রজেক্টে কাজ করতে চাই, সেক্ষেত্রে ওপেন প্রজেক্ট থেকে আমরা আমাদের সেভ করা প্রজেক্টটা সিলেক্ট করে ওপেন করব। এখানে রিসেন্ট কিছু প্রজেক্টের লিস্ট দেখা যাচ্ছে, আপনি চাইলে এখান থেকেও রিসেন্ট ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারেন। তো যাই হোক, আমি এখানে নিউ প্রজেক্টে যাচ্ছি। আচ্ছা, নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে আসার পর আমাদেরকে কম্পোজিশন মেক করে তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্টস ইম্পোর্ট করতে হবে, দেন হচ্ছে অ্যানিমেশন মেক করতে হবে, অনেক কিছু কাজ আছে। তাহলে সেখানে যাওয়ার আগে আমাদের প্রথম কাজটা হবে ইন্টারফেসের একটু ইন্ট্রোডাকশনটা জানতে হবে, অর্থাৎ কোন প্যালেটটাকে কি বলে, কোন সেকশনটার কি নাম, এটার কাজ কি, এইগুলো একটু জানতে হবে। এছাড়া আপনি কাজটা শুরু করতে পারবেন না। তো আমরা একটু ইন্টারফেস পরিচিতিটা সেরে ফেলি। আচ্ছা, একদম শুরু থেকে আমরা স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের মেনু বার। আফটার ইফেক্টের সবগুলো মেনু আমরা এখানে পাবো।
মেনু বারের নিচে হচ্ছে টুল বার। তাহলে এই সফটওয়্যার সবগুলো টুল এখানে পাবো, এর বাইরে আর কোনো কোথাও টুল নাই। তো খুবই অল্প সংখ্যক কয়েকটা টুল আছে, এই টুলগুলো দিয়ে আমরা সব ধরনের কাজ করে ফেলতে পারবো। টুল বারের নিচে হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। এই প্রজেক্ট প্যানেলের ভিতরে আমাদের সব ধরনের রিসোর্স ফাইল ইম্পোর্ট করতে হবে। ফর এক্সাম্পল আপনার একটা ভিডিও ফাইল আছে, ভিডিও ফুটেজ, ওইটার মধ্যে হয়তো অ্যানিমেশন করা লাগতে পারে বা হালকা পাতলা একটু কাজ করতে হবে, সেক্ষেত্রে ওই যে সোর্স ফাইল সেটাকে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। আবার ধরুন আপনি একটা লোগো অ্যানিমেশন করবেন, লোগোটাকে হয়তো বা ইলাস্ট্রেটর ডিজাইন করছেন, তাহলে ডিজাইন করা ইলাস্ট্রেটরের মেইন ফাইলটা এখানে ইম্পোর্ট করতে হবে। এক কথায় বলতে গেলে যত ধরনের ফাইল আছে, যেমন একটা অডিও ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, একটা জেপিজি ফাইল হতে পারে, যে কোনো ফরম্যাটের ফাইল এখানে ইম্পোর্ট করার জন্য এই সেকশনটা ইউজ করতে হবে, প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট প্যানেলের বাইরে কোনো জায়গা নেই যেখান থেকে আপনি ইম্পোর্ট করবেন। ওকে, এরপর প্রজেক্টের নিচে হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। এই ফুল এরিয়াটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। প্রত্যেকটা কম্পোনেন্টের লেয়ারগুলো আমরা এখানে অর্গানাইজ করতে পারবো, এখানে দেখতে পাবো আর কি লেয়ারগুলো। আর লেয়ারের সামনের যে ফিল্ড, এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এই টাইমলাইন ধরে ধরে আমাদেরকে অ্যানিমেশনটা করতে হবে। ওকে, অর্থাৎ টাইমলাইনের মধ্যে আমাদের মূল কাজটা হবে আর কি। আর এই টাইমলাইনে যা করব, অ্যানিমেশন, ইফেক্ট যাই করি না কেন, মোশন, এই সব কিছুর প্রিভিউ করতে পারবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের প্রিভিউ প্যানেল, এটাকে বলা হয় কম্পোজিশন। তাহলে এই কম্পোজিশন প্যানেল থেকে আমাদেরকে মনিটরিং করতে হবে যে আমরা আসলে কী করতেছি, এটার আউটপুটটা কী আসতেছে। একটা ইফেক্ট দিলাম, সেটা দেখতে কেমন, ঠিক আছে। তো এই মনিটর প্যানেল বা প্রিভিউ প্যানেল যেটাই বলেন না কেন, এটার মেইন এটার যে নাম সেটা হচ্ছে কি কম্পোজিশন প্যানেল। এই কম্পোজিশন প্যানেল থেকেই মূলত আমরা আমাদের প্রিভিউটা করব আর কি। এইটা হচ্ছে ফ্লোটিং প্যানেল বলতে পারেন। এখানে অনেক ধরনের প্যালেট আছে, যে প্যালেটগুলো এক এক সময় এক একটা দরকার হতে পারে। যেমন কিছু সময় আপনার অ্যালাইন করা লাগতে পারে, অ্যালাইন করার জন্য একটা প্যানেল আছে, এইটাকে ক্লিক করলে এক্সপ্যান্ড হবে এবং আপনি এই ছোটো ছোটো অপশনগুলো ইউজ করতে পারবেন। আবার ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, মিনিমাইজ হবে আর কি। আবার ধরেন আপনি ইফেক্ট নিয়ে কাজ করবেন, এখানে ক্লিক করলে ইফেক্ট প্যানেলটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এইভাবে অনেক ধরনের প্যানেল আছে। এর বাইরেও আরও অনেক প্যালেট আছে যেগুলো আপনারা উইন্ডো থেকে পাবেন। উইন্ডোতে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অপশনের নাম হচ্ছে এক একটা প্যালেট। তো যেগুলো চেকমার্ক করা, এগুলো অন করা আছে, যেগুলো চেকমার্ক নাই সেগুলো অফ করা আছে। তো আপনি চাইলেই এই প্যালেটগুলোকে অন করে এখানে কাজ করতে পারবেন। ক্লিক করলে সাথে সাথে এখানে অন হয়ে যাবে। তো সবগুলো সবসময় দরকার হবে না। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের ইন্টারফেস পরিচিতি। এবার আমরা একটা কম্পোজিশন তৈরি করব। এখন কম্পোজিশনটা কি, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট সেট আপ করি না, ওই রকম কিছু একটা। ধরেন আপনি হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটরে একটা ডিজাইন করবেন, যে কোনো ডিজাইন হতে পারে। এখন সেই ডিজাইনের ধরেন আপনি একটা ফ্লায়ার ডিজাইন করবেন এবং প্রিন্ট করবেন সেটা। তাহলে প্রথমে কি ডিজাইন করা হয় নাকি মানে সেট আপ করা হয়, পেজ সেট আপ, যে এই যে ফ্লায়ারটা ডিজাইন করব, এটার পেপার সাইজ কীরকম হবে, উইথ কত হবে, হাইট কত হবে, কত ইঞ্চি হবে, হ্যাঁ, তারপরে এটা রেজুলেশন কি হবে, কত পিপিআই বা ডিপিআই হবে, তো এরপরে কালার মোড কী হবে, RGB নাকি CMYK, অনেক কিছুই থাকে। এই সব কিছু মিলে তারপর ডকুমেন্ট সেট আপ করতে হয়। দেন ওই সেট আপ অনুযায়ী আমার আউটপুট আসে, প্রিন্ট হয় আর কি। তাহলে এখানে যেহেতু আমরা ভিডিও আউটপুট দিব, অ্যানিমেশন হওয়ার পরে ওইটা ভিডিও আকারে একটা আউটপুট আসবে। তো ওইটার রেজুলেশন কত হবে, ওইটার ফ্রেম রেট কত হবে, এই সব কিছু আমাদেরকে কম্পোজিশনের মধ্যে থেকে সেট আপ করতে হবে। সো নিউ কম্পোজিশন বাটনে ক্লিক করলাম। এবার এইখানে আমাদেরকে সাইজটা দিতে হবে আর কি। তো
স্ট্যান্ডার্ড যে সাইজ বা রেজুলেশন সেটা হচ্ছে 1920, উইথ হচ্ছে 1920, হাইট হবে 1080, এটা হচ্ছে এইচডি। এই যে এইচডিতে চলে আসছে। তো এইটা অলওয়েজ মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় এটা কাস্টম করা লাগতে পারে। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে সে হয়তো বা 1920-এর জায়গায় 720 বলতেছে বা 1280 বলতেছে বা যে কোনো একটা সাইজ বলতেছে যেটা এটার সাথে মিলবে না। সেক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করে নেবেন এখান থেকে। অনেক সময় দেখা যায় এই যে লক এক্সপেক্ট রেশিও, এই লকটা অন করা থাকে। তখন কি হবে, যদি এটা অন থাকে তখন আপনার রেশিও ওয়াইজ চেঞ্জ হবে। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, দেখবেন যে এই রেশিওর সাথে এইটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে ধরেন 1920-এর জায়গায় 2000 করে দিলাম। তাহলে 2000-এর সাথে ম্যাচ করে আমার হাইট কতটুকু লাগবে সেটা কিন্তু সে অলরেডি ক্যালকুলেট করে দিয়েছে এখানে। এখন দেখেন আপনার হয়তো বা দরকার ছিল এখানে 1080, এখানে 2000। সেই ক্ষেত্রে এই 1080 কিন্তু রাখতে পারতেছেন না আপনি। এখানে 2000 করলাম, চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখানে 1080 করতে চাই, উপরে চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কী করা উচিত, এই যে এই চেকমার্কটাকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ সেই রেশিওটাকে মেনটেন করবে না। এখন এখন আপনি দুই জায়গায় কাস্টমভাবে যে কোনো ধরনের রেজুলেশন বসাতে পারেন। আচ্ছা, আর পিক্সেল এক্সপেক্ট রেশিওটা অলওয়েজ স্কোয়ার পিক্সেল রাখতে হবে। ফ্রেম রেট, এটা ইম্পর্টেন্ট জিনিস। ফ্রেম রেট হচ্ছে এটা অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি 25 থেকে 30-এর মধ্যে রাখলে এনাফ। বাট যখন আপনি ভিডিও ক্লিপ নিয়ে কাজ করবেন, ভিডিও এডিটিং নিয়ে, সেক্ষেত্রে এই ফ্রেম রেটটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, সেটা অ্যানিমেশন হোক বা কোনো একটা শ্যুট করা ভিডিও ফুটেজ হোক, ভিডিও বলতে আসলে কিছু নাই পৃথিবীতে। আমরা যাই দেখি সব কিছুই কিন্তু স্টিল ইমেজ। অর্থাৎ এক একটা স্টিল ইমেজ আমরা দেখতে পাই, এটা হচ্ছে কাউন্ট হয় পার সেকেন্ড। এখানে দেখেন ফ্রেম পার সেকেন্ড, এটাকে এফপিএস বলা হয়, এফপিএস। তাহলে এখানে দেখেন ফ্রেম রেট দেওয়া আছে 25, তাহলে আমরা বলতে পারি যে 25 এফপিএস অর্থাৎ 25 এফপিএস। তার মানে হচ্ছে পার সেকেন্ডে, এক সেকেন্ডে আমরা 25টা করে ফ্রেম দেখব। 25টা ফ্রেম এক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে থেকে প্লে হবে একটার পর একটা। প্রতিটা ফ্রেমের মধ্যে আমাদের মুভমেন্টগুলোকে লক করা থাকবে। এক একটা মুভমেন্ট এক একটা ফ্রেমের মধ্যে থাকবে। তো এইভাবে যখন একটার পর একটা ফ্রেম আসে এবং ওই ফ্রেমগুলো অনেক স্মুথলি দেখা যায় একটার পর একটা যখন প্লে হয়, তো এতটা স্মুথ থাকে, মাঝখানে কোনো ল্যাকিংস বা কোনো আটকে যাওয়া, কোনো বাফারিং টাফারিং এই ধরনের কিছুই থাকে না। যার ফলে ওইটাকে আমরা ভিডিও বলি। অর্থাৎ আমরা বাস্তবে যে মোশনগুলো হয় আমাদের সাথে, অ্যাপিয়ারেন্স, যে গেস্টারগুলো থাকে, ধরেন আপনি হাতটা মুভ করতেছেন, তাহলে সেটা একবারে রিয়েল টাইম যেভাবে মুভমেন্ট হয় ভিডিওর মধ্যে ওভাবে আমরা দেখতে পারি ফ্রেমের, এই ফ্রেম রেটের কারণে, এফপিএসের কারণে। যার ফলে আমরা এটাকে ভিডিও বলি বা এটাকে ওইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি না। কিন্তু এইটার ইন্টারনাল যেই বিষয়টা সেটা হচ্ছে ভিডিও বলতে কিছু না, এটুকু মাথায় রাখবেন। যাই দেখে সেটা হচ্ছে এক একটা ফ্রেম। এটা আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ফোনে যদি কখনও কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে থাকেন, ওইখানে কিন্তু ফ্রেম ওয়াইজ দেখা যায়। ফোনের যেই এডিটিং সফটওয়্যারগুলো আছে একদম লোকাল যেগুলো আর কি। তো যাই হোক, এটার স্ট্যান্ডার্ড হলো 30। আপনি 25ও রাখতে পারেন, সমস্যা নেই, তবে 30 রাখলে স্মুথনেসটা বেশি হয়। ফ্রেম রেট যদি বাড়ে তাহলে কী হবে, একটা ভিডিওর স্মুথনেস বাড়বে। ফ্রেম রেট যদি কমে যায়, স্মুথনেস কমে যাবে। তবে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ভ্যালু তো থাকবেই, সেটা হচ্ছে 30, 25 থেকে 30। তবে 30 রাখাটা বেটার, এটা রাখার চেষ্টা করবেন অলওয়েজ। আর এই রেজলিউশনটা হচ্ছে আপনি যখন এখানে প্রিভিউ করবেন, এই প্রিভিউ রেজলিউশন, এটা ফুল থাক বা হাফ থাক বা থার্ড কোয়ার্টার যেটাই থাকুক না কেন, কোনো প্রবলেম নেই। এটা যদি আপনি কোয়ার্টারও করে দেন, আপনার যখন এটাকে রেন্ডার করবেন বা ফাইনাল আউটপুট দিবেন তখন কিন্তু ফুল রেজলিউশনই হবে। এটা জাস্ট আপনার যদি ফুল করে দেন তাহলে আপনার গ্রাফিক এক্সিলেটর যেটা থাকবে, অর্থাৎ গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স সাপোর্টের জন্য যেই কম্পোনেন্টটা থাকবে পিসির সাথে, ওইটার ইউজটা এখানে বেশি হবে আর কি। যদি ফুল করে দেন তাহলে
পুরোপুরি আপনার গ্রাফিক অ্যাক্সিলারেটরটা ব্যবহার করা হবে। অর্থাৎ ধরেন আপনি একটা ইফেক্ট ব্যবহার করলেন এখানে, ইফেক্টটাকে প্রিভিউ করার জন্য গ্রাফিক্যাল কম্পোনেন্ট যতটুকু ব্যবহার করা লাগবে পুরোটাই সে করবে, আপনাকে ফুল একটা রেজলিউশন দেখানোর চেষ্টা করবে। তখন কি হবে, যদি ইফেক্টের পরিমাণ বেশি হয় তাহলে পিসিটা ল্যাগ করবে, হ্যাঁ, হ্যাং হয়ে যাবে বা আটকে আটকে যাবে, এরকম হবে। তো সেই ক্ষেত্রে যখন কোনো কমপ্লেক্স টাইপের কোনো ডিজাইন করবেন, মোশন ডিজাইন, সেক্ষেত্রে আপনি প্রিভিউ করার জন্য এটা কমায় দিতে পারেন। হাফ করে দিলে কি হবে, তখন গ্রাফিক্সের উপর প্রেশারটা কমে যাবে এবং প্রসেসিং পাওয়ারটা একটু বুস্ট আপ হবে। তখন কিন্তু আপনি প্রিভিউটা ভালো করে দেখতে পারবেন। আবার থার্ড করলে তখন আরও ভালো করে দেখতে পারবেন। কিন্তু প্রবলেম যেটা হবে, যখন নিচের দিকে যাবেন তখন আস্তে আস্তে প্রিভিউটা একটু ঘোলা হয়ে যাবে, বাট আপনি বুঝতে পারবেন যে ইফেক্টটা কীরকম হচ্ছে। তো এইটা অনেক সময় করা লাগে। এইটা এই রেজলিউশনটা এখান থেকে তো করা যায়, সেই সাথে সেম জিনিসটা আবার এখানেও দেওয়া আছে শর্টকাটে করার জন্য। এই দেখেন ফুল লেখা আছে, আপনি চাইলে এই ড্রপ ডাউনটা এখান থেকে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ওকে ফাইন। স্টার্ট টাইম কোড, এটা স্কিপ করেন, এটা আপনাদের দরকার নেই। ডিউরেশনটা লাগবে। ডিউরেশন হলো আমরা যে টাইম লাইনের কথা বললাম, এই যে টাইম লাইন, এই টাইম লাইনটা লিমিটেড, এটা কিন্তু আনলিমিটেড না। অর্থাৎ ধরেন আপনি 30 সেকেন্ডের একটা অ্যানিমেশন করবেন, সেক্ষেত্রে ওই 30 সেকেন্ড যদি এখানে লিখে দেন তাহলে 30 সেকেন্ড নিয়ে একটা টাইম লাইন জেনারেট হবে। অর্থাৎ আপনি 30 সেকেন্ডের বেশি অ্যানিমেশন করতে পারবেন না। টাইম লাইনের ডিউরেশন যতটুকু থাকবে এর বেশি আপনি অ্যানিমেশন করতে পারবেন না। যদি আপনি এখানে 1 মিনিট দিয়ে দেন তাহলে 1 মিনিট আপনি এখানে অ্যানিমেশন করার অ্যাক্সেস পাবেন, 1 মিনিটের বেশি অ্যানিমেশন করা যাবে না। তবে হ্যাঁ, ধরেন আপনি 1 মিনিট দিয়ে ওকে করে দিলেন, আপনার সব কিছু জেনারেট হয়ে গেল। যে কোনো সময় এটাকে বাড়ানো যায়, কমানো যায়। আপনি যদি চান যে 1 মিনিট দিয়ে ওপেন করছেন, টাইম লাইনটাকে জেনারেট করে ফেলছেন, এখন আপনার 2 মিনিট লাগবে, তাহলে আপনি আবার এই কম্পোজিশন সেটিংস এসে এটাকে আবার বাড়ায় দিতে পারবেন, তখন এইটাই আবার এক্সপ্যান্ড হয়ে যাবে, নতুন করে ফাইল নিতে হবে না। আচ্ছা, ওটা দেখাচ্ছি একটু পরে। তাহলে আমি 30 সেকেন্ড আছে, এখানে 60 সেকেন্ড করে দিই। দেখেন 1 মিনিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড, এটা হচ্ছে ন্যানো সেকেন্ড। তো এটা আপনি স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের এখানে যে ডকুমেন্ট বলেন বা যে কম্পোজিশন বলেন, যেটাই ক্রিয়েট হবে সেটার সাথে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তো সেই কালারটা ব্ল্যাক রাখতে পারেন, চাইলে হোয়াইট রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি হোয়াইট করে দিলাম, আর কিচ্ছু করতে হবে না, এবার ওকে করে দেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা দেখা যাচ্ছে। এটাই মূলত আমাদের কম্পোজিশন, এটার মধ্যে অ্যানিমেশন করতে হবে। আর এই কম্পোজিশন প্যানেল বা কম্পোজিশন বা মনিটর, যেটা বলেন, এটা অন করার সাথে সাথে দেখেন আমাদের টাইম লাইন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে 1 মিনিটের টাইম লাইন, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড দেখতে পাচ্ছেন। এই টাইম লাইনের মধ্যে এরকম একটা লম্বা লাইনের মতো দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় প্লে হেড। এই প্লে হেড যেখানে থাকবে ওই জায়গাটা প্লে হবে এবং ওই জায়গার প্রিভিউটা আপনি এখানে দেখতে পারবেন। এটা মুভ করা যায়। আচ্ছা, এই টাইম লাইনটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। টাইম লাইনটাকে জুম ইন জুম আউট করা যায়। এখানে দেখেন একটা বার দেওয়া আছে, এটাকে যদি এভাবে স্ক্রোল করেন জুম ইন হবে, তাহলে মানে সামনে দিয়ে গেলে জুম ইন, পিছনে দিয়ে গেলে জুম আউট হবে। সো টাইম লাইন যত বেশি জুম ইন হবে তত বেশি টাইম লাইনের ডিটেলস দেখতে পাবেন আর কি। এবার দেখেন জুম আউট করে দিলাম, 5 সেকেন্ড পর পর আপনাকে টাইম লাইনের যে স্কেলটা দেখা যাচ্ছে, টাইমটা দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করি ডিটেলস হবে, দেখেন। এবার দেখেন 2 সেকেন্ড পর পর দেখা যাচ্ছে, আরও বেশি করলাম, এবার দেখেন পার সেকেন্ড আমি এখানে কাউন্ট করতে পারতেছি। স্ক্রোল বার আছে, আপনি চাইলে এইভাবে। এখন ধরেন আপনার একটা অ্যানিমেশন হবে, অ্যানিমেশনটা 5 সেকেন্ড করবেন, তাহলে 5 সেকেন্ড কাউন্ট করতে হবে। এই যে 1 2 3 4 5 এ পর্যন্ত হবে অ্যানিমেশনটা। 5 সেকেন্ড পরে আবার অ্যানিমেশনের ধরনটা চেঞ্জ হবে, অন্যরকম একটা অ্যানিমেশন হবে। তাহলে 5 সেকেন্ড পরে আবার এখান থেকে আপনার ডিফারেন্ট টাইপের ইফেক্ট ব্যবহার করতে পারেন। তাহলে এই জন্য, অর্থাৎ কতটুকুর মধ্যে অ্যানিমেশন করবেন, কী অ্যানিমেশন দিবেন, ইফেক্টটা কীরকম হবে, তো ওই টাইমটাকে ব্যালেন্স করার জন্য মূলত এই টাইম লাইনের টাইমটা ব্যবহার করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, টাইম লাইন গেল, এবার আসি
এই কম্পোজিশন প্যানেলটাকে অনেক সময় জুম ইন জুম আউট করে দেখতে হয়। আপনি ধরেন একটা ডিজাইন করছেন, প্রিভিউ করবেন, এখন এইভাবে থাকলে আপনি হয়তো বুঝতেছেন না, ফুল ভিউটা দেখতে পারতেছেন না, বা আর একটু বড় করে দেখলে হয়তো বা ভালো লাগতো। সেক্ষেত্রে এটা জুম ইন জুম আউট করা যায় খুব ইজি। শুধু মাউসটা এখানে রেখে মাউসের হুইলটাকে ঘোরাবেন। এই যে মাউসের হুইল ঘোরালে জুম ইন জুম আউট হবে। আবার আপনি এখান থেকে পার্সেন্টেজ দিতে পারেন। এই যে 100% করলাম, অনেক বড় হয়ে গেল। আবার যদি ফিট করে দেই তাহলে আমাদের এই সাইজ অনুযায়ী ফিট হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে এই সেকশনটাকে একটু বড় করে দেখা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি মাউসটা যদি এখানে এই ডিভাইডের জায়গায় রাখেন, এখানে একটা ডিভাইড আছে, রাখার পর টগল করতে পারবেন, অর্থাৎ এ থেকে নিচে টান দিলে টাইমলাইনের এরিয়াটা ছোটো হয়ে যাবে, আপনার এই প্রিভিউ এরিয়াটা বড় হয়ে যাবে, তখন আপনি একটু বড় করে প্রিভিউ করতে পারলেন। প্রিভিউ করা শেষে আবার আপনি এটাকে ছোটো করলেন আর কি। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো জানতে হবে। কাজ করতে গিয়ে এগুলো খুব বেশি প্রয়োজন হবে। আচ্ছা, ও এটাকে মুভ করা যায়। এই যে একটা হ্যান্ড টুল দেওয়া আছে, হ্যান্ড টুল দিয়ে আপনি এটাকে এভাবে প্যান করতে পারবেন। অনেক সময় প্যান করে কাজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো হ্যান্ড টুল যদি ব্যবহার না করেন তাহলে কিবোর্ড থেকে স্পেস ধরতে পারেন, স্পেস বার ধরেও এটাকে প্যানিং করা যায় এভাবে। এই প্যানটা এখানেও করা যায়। ধরেন আপনি একটু জুম করছেন, এখন একটু সামনের দিকে যেতে চান, তাহলে এখানে এসে স্পেস ধরবেন, এভাবে প্যান করবেন। তাহলে আমরা কম্পোজিশন প্যানেল যেভাবে প্যানিং করতে পারি, একইভাবে টাইমলাইনকেও প্যান করা যায়। খুবই সহজ, আপনার স্ক্রোল বার বা বারবার ইউজ করতে হবে না, বারটা স্পেস ধরবেন এবং ক্লিক করে ড্র্যাগ করবেন। ওকে, আচ্ছা, অনেকে জয়েন করছেন, দেরি করছেন অনেকে। স্ক্রিন দেখা যায় না, কি বলেন এগুলা? স্ক্রিন তো দেখা যায়। ওরিয়েন্টেশন ক্লাস করেননি কেন বলেন তো? সেটাই তো, স্ক্রিন তো দেখা যায়। যে স্ক্রিন দেখা যাচ্ছে না বলছেন, আপনার ডিভাইস চেঞ্জ করেন, ডিভাইসের প্রবলেম। স্ক্রিন অবশ্যই দেখা যায়। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আচ্ছা, এবার আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করে অ্যানিমেশন করব, একেবারে বেসিক, যেহেতু প্রথম ক্লাস। এটা হচ্ছে আপনাদের মডিউল, এটা আমি দিয়ে দিব সফট কপিটা, পিডিএফ ফাইলটা আমি আপনাদের ড্রাইভে দিব। কোন ড্রাইভে দিব বলেন তো? যেখানে ভিডিও আপলোড করা হবে ওইখানে আপনারা এই মডিউলের ফাইলটা পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, পজিশন, রোটেশন, স্কেল এগুলো থাকবে, ফোল্ডার অর্গানাইজেশন, ঠিক আছে। এবার আমরা দেখব যে কিভাবে একটা ফাইল ইম্পোর্ট করে। এই দেখেন, আমরা যেটা কম্পোজিশন মেক করছি, কম্পোজিশনটা কিন্তু এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি কম্পোজিশনটাকে ডিলিটও করে দিতে পারেন, তাহলে এটা আবার আগের মতো হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলিট চাপলে কম্পোজিশনটা ডিলিট হয়ে যাবে। তাহলে দেখেন কম্পোজিশন নাই, টাইমলাইন বন্ধ, ঠিক আছে। তো আমি আরেকবার একটু অন করে নিই, সব সেট আপ করা আছে, জাস্ট ওকে করে দিই। এই যে কম্পোজিশন চলে আসছে। এখন আমি এখানে একটা ফাইল ইম্পোর্ট করব, অর্থাৎ এখানে কিন্তু ভিডিও নিয়ে কাজ করা যায়, ভিডিও ফুটেজ। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে, যেহেতু এটা এটা এডিটিং, ভিডিও এডিটিং কোনো সফটওয়্যার না। এই সফটওয়্যারটা মূলত মোশন বা অ্যানিমেশন রিলেটেড আউটপুট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে এখানে লেন্দি কোনো ভিডিও দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা ডিউরেশনের কোনো একটা ভিডিও অন করলেন, ওইগুলো কিন্তু এখানে করা যাবে না। ওইটার জন্য প্রিমিয়ার প্রো ব্যবহার করতে হবে। এখানে ধরেন আপনার 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, সেটার মধ্যে হয়তো বা ভিডিওর ভিতরে কিছু একটা অ্যানিমেশন দিতে হবে, আপনি সেটা অন করতে পারেন। অথবা দেখা যাচ্ছে 60 সেকেন্ডের একটা ভিডিও আছে বা 5 মিনিটের ভিডিও আছে, অর্থাৎ একদম শর্ট ডিউরেশনের যে ভিডিওগুলো আছে সেগুলোর উপরে আপনি অ্যানিমেশন এখানে বসে করতে পারেন। যদি এমন হয় যে আপনার 1.5 ঘন্টার ভিডিওর ভিতরে অ্যানিমেশন দিতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন,
অ্যানিমেশন যতটুকু হবে, ধরেন কোনো একটা জায়গায় 1.5 ঘন্টার ভিডিওতে ধরেন 10 সেকেন্ডের একটা অ্যানিমেশন হবে, কোনো একটা জায়গায় ধরেন 20 মিনিটের একটা, মানে 20 মিনিট, 1.5 ঘন্টার ভিডিওর মধ্যে 20 মিনিটের যেই সিকোয়েন্সটা আছে, ওই সিকোয়েন্সের মধ্যে 10 সেকেন্ডের একটা অ্যানিমেশন হবে ফর এক্সাম্পল। এখন আপনি কি করবেন, তাহলে ওই ভিডিওটা এখানে ইম্পোর্ট করার কোনো দরকার নেই, শুধুমাত্র অ্যানিমেশনটুকু এখান থেকে করে ওইটাকে আউটপুট দিয়ে প্রিমিয়ার প্রোতে নিয়ে অ্যানিমেশনটা অ্যাড করে দেবেন। তো এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে যদি বড় ভিডিও হয় সেটা প্রিমিয়ার প্রোতে কাজ করতে হবে, যদি ছোট ভিডিও হয় তাহলে আপনি এখানে সরাসরি ইম্পোর্ট করে ওইটার উপরে কাজ করতে পারবেন। তো আমি জাস্ট ইম্পোর্ট কীভাবে করে ফাইলগুলো সেটা দেখাচ্ছি। এখান থেকে ইম্পোর্ট করবেন, কয়েকভাবে করা যায়, আমি সবগুলো দেখাচ্ছি। প্রথমে ফাইল থেকে ইম্পোর্ট করার প্রসেস দেখাচ্ছি, এই যে ইম্পোর্ট, দেন হচ্ছে ফাইল। এবার আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সিলেক্ট করবেন। একটা ফাইল সিলেক্ট করা যায়, আবার একই সাথে মাল্টি ফাইল সিলেক্ট করা যায়। তো যতগুলো ফাইল লাগে ইম্পোর্টে ক্লিক করলে সব একসাথে ইম্পোর্ট হয়ে যাবে এখানে। তবে যে কোনো একটা ফাইল ইম্পোর্ট করি, ধরলাম এই ফাইলটাকে ইম্পোর্ট করব। ক্লিক করার সাথে সাথে আমি এখানে ইম্পোর্ট বাটন পেয়ে যাবো, জাস্ট ইম্পোর্টে ক্লিক করলাম, চলে আস। এখন এটা কিন্তু এখানে পর্যন্তই শেষ, এটা আমার টাইম লাইনেও আসে না, এখানেও আসে না। তাহলে যদি টাইম লাইন পর্যন্ত না আসে আমি এটাকে এডিট করতে পারবো না। তাহলে কি করতে হবে, ইম্পোর্ট হওয়ার পর এটাকে ড্র্যাগ করে আমাদের লেয়ার প্যানেলে ছেড়ে দিতে হবে, তাহলে আমরা টাইম লাইনের মধ্যে দেখতে পাবো। এই যে টাইম লাইনে হচ্ছে আমার এই ডিউরেশন, আর আমাদের কম্পোজিশন প্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি। এখন যদি স্পেস চাপি কিবোর্ড থেকে তাহলে প্লে হবে ভিডিওটা, অথবা এই যে প্রিভিউ নামে একটা প্যালেট আছে, এখানে ক্লিক করেন, প্লে বাটনে ক্লিক করেন, ভিডিওটা চলতেছে এখন। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস শিখে রাখেন, এই ভিডিওটা ছোট হওয়ার কারণ হলো ভিডিওর যে রেজুলেশন, এ দেখেন এখানে ভিডিওর সিলেক্টেড আছে, যার ফলে আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন। কিন্তু কী কী দেখতে পাচ্ছি, ভিডিওর ফ্রেম রেটটা দেখা যাচ্ছে যে FPS 29.97, তবে 30 ফ্রেম আছে, এটাতে 30 FPS করা আছে, আর হচ্ছে 960x540 রেশিও দেওয়া আছে রেজুলেশন। তাহলে আমাদের এটা কত ছিল, 1920x1080, কিন্তু এটা রেজুলেশন কম থাকার কারণে এই জায়গাটা ফাঁকা আছে। এরকম অনেক ভিডিওতে হতে পারে। যদি এরকম হয় আপনি এটাকে বড় করবেন কিভাবে, টেনে বড় করা যায়। সো এইটা পারফেক্ট কোনো সলিউশন না। রাইট ক্লিক করবেন এটার উপরে, ভিডিওর উপরে অথবা টাইমলাইন থেকে লেয়ার উপরে রাইট ক্লিক করে আপনি চলে যাবেন ট্রান্সফর্ম থেকে ফিট টু কম। তাহলে কি হবে, কম্পোজিশনের সাইজ অনুযায়ী এটা ফিট হয়ে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করেন, এবার দেখেন ওই যে ফাঁকা জায়গাটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। তাহলে এইভাবে আপনি এটাকে ফিক্স করতে পারেন। ওকে ফাইন, তাহলে ইম্পোর্ট করতে পারলেন এবং সেই সাথে কী করলেন, ছোটো থাকলে সেটাকে আবার ফিট করে নিতে পারলেন। এখন আমি এটাকে ডিলিট করে দিই। তাহলে ইম্পোর্ট করার একটা প্রসেস শিখলাম। কিবোর্ড কমান্ড, আচ্ছা কিবোর্ড কমান্ড পড়া দেখায়। এখানে যদি রাইট ক্লিক করেন, প্রজেক্ট প্যানেলের খালি জায়গায় রাইট ক্লিক যদি করেন তাহলে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এই হচ্ছে ইম্পোর্ট, এটা হচ্ছে ফাইল, একই প্রসেস, সিলেক্ট করে ইম্পোর্ট করে দেন, চলে আসলো, এখানে ছেড়ে দেন, চলে আসে। এটা কিন্তু ছোট না, কারণ হলো এইটা রেজুলেশন 1920x1080 করা আছে, দেখতে পাচ্ছেন, এই জন্য আমাদের কম্পোজিশনের সাইজ অনুযায়ী ফিট হয়ে গেছে অটোমেটিক। ওকে, একইভাবে যদি আপনি কিবোর্ড থেকে করতে চান তাহলে Ctrl+I প্রেস করতে হবে। Ctrl+I হচ্ছে ইম্পোর্ট। তাহলে যদি এমন হয় যে আপনি এই হেডফোনটাকে নিয়ে কাজ করবেন, এটা একটা জেপিজি ফাইল, এটা কিন্তু কোনো ভিডিও না, ইম্পোর্ট করেন, এই যে হয়ে যাবে, এই যে হেডফোন চলে আসলো। আপনি এটাকে নিয়ে কাজ করতে পারেন, যে কোনো ফাইল ইম্পোর্ট করা যায়। তাহলে কিবোর্ড কমান্ড দেখলেন, অথবা আপনি আরও একভাবে করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ইম্পোর্ট করা যায়। আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট ফাইলটাকে ধরবেন, ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন, ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে গেল, আপনি এখানে
নিয়ে আসেন। এটা আবার ছোট আছে, আপনি এটাকে ফিট করে দেন। তাহলে ইম্পোর্ট কিভাবে করে সেটা কিন্তু আমরা শিখে ফেললাম, এবং কয়েকভাবে শিখলাম যে মানে কতভাবে ইম্পোর্ট করা যায়। যার যে প্রসেসটা ভালো লাগে সেটাকে ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা এবার আমরা এখানে একটা শেপ জেনারেট করব, দেন ওই শেপটাকে দিয়ে অ্যানিমেশনটা শিখব। তো এগুলোকে ডিলিট করে দিই। তাহলে শেপ জেনারেট করার জন্য এখানে শেপ টুল দেওয়া আছে। এটা হচ্ছে একটা টুল, এই টুলের ভিতরে আরও টুল আছে। তাহলে বাকি টুলগুলো কিভাবে দেখব? এখানে ক্লিক করে মাউসটা একটু ধরে রাখতে হবে। আবার বলতেছি, বাকি শেপগুলো দেখার জন্য এই টুলের উপরে ক্লিক করে আপনি একটু লং প্রেস করবেন, তাহলে বাকি টুলগুলো দেখতে পাবেন এখানে। তো রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, তারপর ইলিপস টুল, পলিগন, স্টার টুল, এই সবগুলো হচ্ছে শেপ। ওকে, আবার আরেকটা মজার বিষয় হলো, আপনি যদি এখানে ডিজাইন না করেন, ধরেন আপনি ফটোশপে ভালো ডিজাইন করতে পারেন বা ইলাস্ট্রেটর ডিজাইন করতে পারেন, ওইখানে ডিজাইন করে এনে ওইটাকে কিন্তু আপনি এখানে অ্যানিমেশন করতে পারবেন। তো ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো আর কি, স্টেপ বাই স্টেপ। এখানে আমি ইলিপস টুলটা নিলাম, একটা রাউন্ড শেপ জেনারেট করব। এই শেপটা দেখেন পারফেক্টলি রাউন্ড হচ্ছে না। সো পারফেক্টভাবে রাউন্ড করার জন্য কিবোর্ড থেকে শিফট ইউজ করবেন, তাহলে একদম চারপাশ থেকে রাউন্ড হবে এবং চাইলে এভাবে বড় ছোটো করে নিতে পারেন। ওকে, তো যে কোনো শেপকে বা যে কোনো অবজেক্টকে মুভ করার জন্য এখানে সিলেকশন টুল দেওয়া আছে। এটা শর্টকাট হচ্ছে ভি। এই টুলটাকে ধরে আপনি এটাকে মুভ করতে পারবেন। আর এটার জন্য অটোমেটিক লেয়ার জেনারেট হয়ে যাবে, টাইমলাইন জেনারেট হয়ে যাবে। ওকে, এখন আপনি যদি চান যে শেপের কালারটা চেঞ্জ করবেন, সেটার জন্য এখানে দেখেন ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই কালার দেওয়া আছে। আমি ফিল কালারটা একটু চেঞ্জ করতে চাই, তাহলে কোথায় ক্লিক করব? এই যে কালার প্যালেটের মধ্যে এখানে ক্লিক। এবার আপনি যে কালার ভালো লাগে সেটা সিলেক্ট করে দেন। ঠিক আছে, তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে স্ট্রোক কালার, অর্থাৎ স্ট্রোক বলতে বাইরের যে আউটলাইন থাকে সেটা। আমি এই কালারটা চেঞ্জ করে দিলাম। বোঝা যাচ্ছে না কারণ স্ট্রোকটা অনেক ছোটো আছে। তো স্ট্রোকের সাইজ বড় ছোটো করার জন্য এই যে এখানে দেখেন একটা ভ্যালু আছে 1 পিক্সেল করা, আমি এটাকে একটু বাড়াই দিচ্ছি। এবার আপনারা একটু বড় করে দেখতে পাচ্ছেন স্ট্রোকটা। তাহলে ফিল স্ট্রোক কীভাবে অন করে বা কীভাবে কালার চেঞ্জ করে সেটা আপনারা ইজিলি বুঝতে পারলেন আর কি। তো এখন যদি আমি চাই আমি স্ট্রোক রাখবো না, শুধু ফিল রাখবো এই শেপের মধ্যে, সেই ক্ষেত্রে এই স্ট্রোক লেখার উপরে ক্লিক করতে হবে। এই কালার মধ্যে ক্লিক করলে কিন্তু কাজ হবে না। কোথায় ক্লিক করব? স্ট্রোক যে লেখা টেক্সট, এটার মধ্যে ক্লিক। তাহলে এরকম একটা অপশন আসবে, স্ট্রোক অপশন। এখান থেকে আমরা এই যে নান করে দেব। তাহলে কি হবে? আমার স্ট্রোকটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? আবার যদি এমন হয় যে আমি স্ট্রোক রাখবো, ফিল বন্ধ করব, তাহলে স্ট্রোকে গিয়ে কালারটা অন করে দেন, ফিলের লেখার উপর ক্লিক করে নান করে দেন। এখন ফিল বন্ধ হয়ে গেছে, শুধু স্ট্রোক আছে। কোনো কিছু ভুল করলে আন্ডু করবেন, কন্ট্রোল জেড। ঠিক আছে, এই যে আন্ডু হচ্ছে, পিছনে ফিরে গেল। আর আন্ডু করার পর যদি আপনি মনে করেন যে না আন্ডুটা বেশি হয়ে গেছে, আমার আরেকবার একটু সামনে যাওয়া দরকার, তাহলে কন্ট্রোল শিফট জেড, এটা হচ্ছে রিডু হবে। আচ্ছা, আন্ডু কন্ট্রোল জেড, রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড। যারা নোট নিয়ে বসছেন তারা এই জিনিসগুলোকে নোট করবেন। আচ্ছা, এটা গেল। তাহলে কালার চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট ছিল, এটা দেখাই দিছি। এখন এইটাকে আমরা অ্যানিমেশন করব। প্রত্যেকটা কন্টেন্টের সাথে বা প্রত্যেকটা অবজেক্টের সাথে একটা করে এরকম একটা পয়েন্ট থাকবে। দেখেন সিলেক্ট করার পর একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে থাকবে আপনার এই অবজেক্টের সেন্টার পয়েন্ট সেটা হবে।
তাহলে এই যে আমার রেড সার্কেল, এটার সেন্টার পয়েন্ট হচ্ছে এটা এই মুহূর্তে। এখন যদি আমি এটাকে রোটেট করি বা ঘুরাই, তাহলে এখান থেকে ঘুরবে। যেমন আমি একটু দেখাই, রোটেশনটা পরে শেখাচ্ছি, আগে দেখেন। আমি রোটেট করতেছি, এখন ঘোরাচ্ছি এটাকে, তাহলে কিন্তু ওই অ্যাঙ্কর পয়েন্ট বেস করে কিন্তু আমার সেন্টার পয়েন্ট মেক হয়ে গেছে। এখন ওইটাকে ধরে ধরে সে ওইখান থেকে ঘুরতেছে। কিন্তু আমার দরকার ছিল কি, যে এই শেপটা একদম সেন্টার থেকে, একদম মাঝখান থেকে ঘুরবে, এক্সাক্ট সেন্টার পয়েন্ট থেকে ঘুরবে। তাহলে কি করতে হবে, এই পয়েন্টটাকে সেন্টারে বসাইতে হবে, তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটাকে এখন তো মুভ করা যাচ্ছে না, দেখেন পুরো শেপটা মুভ করতেছে। এটার জন্য একটা স্পেসিফিক টুল দেওয়া আছে, যে টুলটার কাজই হলো আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করা। টুলটা কোথায় আছে, তাহলে টুল বারের মধ্যেই তো থাকবে, তাই না? এই হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটাকে বলা হয় প্যান বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি এটাকে সিলেক্ট করেন, এবার আপনি এটাকে ধরেন। এখন দেখেন, এখন আর অবজেক্ট মুভ করবে না, শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করবে। এখন যদি আপনি এখানে রাখেন, তাহলে সেন্টার পয়েন্ট ওইটা হবে, ওইটাকে বেস করে আপনার এই শেপ ঘুরবে। যদি এটাকে এই দিকে রাখেন, তাহলে ওইখান থেকে সেন্টার পয়েন্ট মেক হবে, ওইখান থেকে ঘুরবে। যদি আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে রাখেন, তখন কিন্তু শেপটা ওই জায়গা থেকে ঘুরবে, মাঝখান থেকে ঘুরবে। ওকে, ফাইন। তাহলে এখন এইভাবে যদি আমরা র্যান্ডমলি বসাই, সেক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট সেন্টারে বসে কিনা সেটা বোঝা যাবে না, খুবই টাফ এভাবে বসানোটা। তাহলে এক্স্যাক্ট সেন্টারে বসানোর জন্য বেশ কিছু ট্রিক্স আছে, সেটা হলো কন্ট্রোল অল্টার ধরে যদি আপনি এই টুলের উপর ডাবল ক্লিক করেন, প্যান বিহাইন্ড টুলের উপরে, তাহলে অটোমেটিক সেন্টার পয়েন্টে বসে যাবে। এবার দেখেন একদম এক্স্যাক্ট সেন্টারে বসে গেছে, ঠিক আছে? রোটেট হচ্ছে। কি বললাম, কন্ট্রোল অল্টার চেপে ধরে এই প্যান বিহাইন্ড টুলের উপরে ডাবল ক্লিক, তাহলে অটোমেটিক সেন্টার হবে। অথবা কন্ট্রোল অল্টার ধরে কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করবেন। কিবোর্ড থেকে কি বললাম, হোম বাটন, হোম খুঁজে নেবেন, যারা এটা না পারেন খুঁজে নেবেন হোম বাটন কোথায় আছে। অনেকে এরকমও আছে যে হোম বাটন কাকে বলে সেটাই বোঝে না। তো যদি না পারেন, পড়বেন কিবোর্ডে কি কোথায় কি লেখা আছে, একটু পড়ে বের করে নেবেন নিজের। আচ্ছা, যাই হোক, তাহলে এটা এটা সলিউশন হয়ে গেল। এখন হচ্ছে আমরা অ্যানিমেশন করব। আমাদের সেন্টার পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্টটাকে বসায় নিলাম, এবার অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমাদের এই লেয়ার প্যানেলটা ব্যবহার করতে হবে। লেয়ার প্যানেলের কাছে এখানে একটা ছোট্ট অ্যারো আছে, অ্যারোটাকে এক্সপান্ড করেন। এবার এখানে দুইটা প্রপার্টি প্যানেল আছে, একটা হচ্ছে কন্টেন্টস আর একটা হচ্ছে কি ট্রান্সফর্ম। তো আমরা ট্রান্সফর্মের ভিতরে ঢুকবো। এটার মধ্যে গেলে আমরা অনেকগুলো প্যারামিটার পাবো এখানে, যেমন পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এই সবগুলো অপশনের মাধ্যমে আমরা অ্যানিমেশন করতে পারবো। যেমন পজিশন দিয়ে কি করা যাবে, মুভ করা যাবে। ধরেন এই শেপটা এখান থেকে অ্যানিমেট হয়ে এই পাশে আসবে, অবশ্যই আপনাকে পজিশন ব্যবহার করতে হবে। যদি আপনি কোনো অবজেক্টের মধ্যে মুভমেন্ট দিতে চান, অবশ্যই আপনাকে পজিশন ইউজ করতে হবে, এর বাইরে অন্য কোনো অপশন নাই মুভমেন্ট দেওয়ার জন্য। স্কেল কি করবে, এটা বড় করবে বা ছোট করবে। জুম ইন জুম আউট বলেন, বড় ছোট বলেন, যেটাই বলেন না কেন সব কিছু স্কেল দিয়ে করতে পারবে। আর ঘুরানোর জন্য রোটেশন, অপাসিটি দিয়ে আপনি এটাকে ভিজিবিলিটি বাড়াতে পারবেন, ভিজিবিলিটি কমাতে পারবেন, ঠিক আছে? ট্রান্সপারেন্ট আর কি, ট্রান্সপারেন্সি কন্ট্রোল করবে হচ্ছে অপাসিটি। তাহলে আমরা একটু দেখি। এখন অ্যানিমেশন করার জন্য আমাদেরকে টাইমলাইনটা খুব ভালো করে ইউজ করতে হবে। আমি একটু এটাকে জুম করে নিই। ওকে, এখন অ্যানিমেশন দেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে কি ফ্রেম সম্পর্কে জানতে হবে। কি ফ্রেম কি জিনিস? কি ফ্রেম হলো অ্যানিমেশন করার জন্য আপনার দুইটা বিষয় একটু মাথায় রাখা উচিত। একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর একটা হলো এন্ড পয়েন্ট। সেটা আবার কি জিনিস? ধরেন আমার এই শেপটা এখান থেকে মুভ করে এখানে আসবে, তাহলে এই টাইম লাইনের মধ্যে আপনাকে টাইম সেট করতে হবে যে কত সেকেন্ড থেকে তার
মুভমেন্টটা শুরু হবে, স্টার্ট পয়েন্ট কোন জায়গা থেকে, সেটা কি 1 সেকেন্ড থেকে হবে নাকি 0 সেকেন্ড থেকে হবে, নাকি সে 4 সেকেন্ড থেকে যাওয়াটা শুরু করবে, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। তো যদি সেটা 0 সেকেন্ড থেকে হয় স্টার্ট পয়েন্ট, তাহলে এন্ড পয়েন্ট কোথায় হবে, অর্থাৎ এখানে গিয়ে যে থামবে সেটা কত সেকেন্ডে থামবে, সে কি 6 সেকেন্ডে থামবে নাকি 10 সেকেন্ড বসে শুধু শুধু যেতেই থাকবে, নাকি সে 2 সেকেন্ডের মধ্যে যাবে। এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এই দুইটা পয়েন্টকে লক করবে হচ্ছে আমার কি ফ্রেম, অর্থাৎ স্টার্ট পয়েন্টে একটা কি ফ্রেম থাকবে, তাহলে সে বুঝতে পারবে যে আমার এই কি ফ্রেমের জায়গা থেকে স্টার্ট করতে হবে। এন্ড পয়েন্টে আরেকটা কি ফ্রেম থাকবে, তাহলে ওই কি ফ্রেমের বরাবর যখন আসবে সে বুঝে ফেলবে যে আমার এই কি ফ্রেম যেখানে আছে সেখানে আমাকে কী করতে হবে, অ্যানিমেশনটা শেষ করতে হবে। তাহলে কি ফ্রেম কি বুঝে ফেলছেন, এবার কি ফ্রেম দেখতে কীরকম, সেটার চেহারা কেমন সেটা একটু দেখি আমরা কীভাবে আসে সেটা। পজিশনের পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন আছে, স্টপ ওয়াচের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনে ক্লিক করার সাথে সাথে কি ফ্রেম জেনারেট হবে, প্রত্যেকটা অপশনের সাথে এই অপশনটা আছে, আইকনটা আছে আর কি। তো যদি স্কেল করতে চান তাহলে স্কেলের মধ্যে অ্যানিমেশন করার জন্য এখানে ক্লিক করতে হবে, রোটেশন করার জন্য এখানে। আমরা এখন পজিশন করব, জাস্ট এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে যেখানে আমার প্লে হেড আছে ওইখানে কিন্তু একটা ছোট্ট একটা ফোটার মতো অ্যাড হয়ে গেছে, এই ফোটাটাই হচ্ছে আমার কি ফ্রেম। তাহলে ফোটা কোথায় আছে, 0 সেকেন্ডে, তার মানে হচ্ছে 0 সেকেন্ড থেকে তার অ্যানিমেশন স্টার্ট হবে। এবার হচ্ছে আমি 2 সেকেন্ড বরাবর এটাকে রেখে দিলাম, অর্থাৎ মাথায় রাখতে হবে যখনই আমরা কি ফ্রেম জেনারেট করব তখন টাইমলাইনের মধ্যে যত সেকেন্ড বা যত মিনিট থেকে কি ফ্রেমটা জেনারেট হবে ওইখানে প্লেটটা রেখে দিতে হবে। তাহলে কি হবে, ওই জায়গায় এক্স্যাক্ট ওই পয়েন্টে আমার কি ফ্রেমটা জেনারেট হবে, অর্থাৎ প্লেট যেখানে থাকবে কি ফ্রেম কিন্তু ওইখানেই হবে। ওকে, এখন যদি আমরা মুভ করি, যদি এখানে ভ্যালু চেঞ্জ করা হয় তাহলে দেখবেন এখানে অটোমেটিক একটা কি ফ্রেম জেনারেট হয়ে গেছে। তাহলে আমি একটু মুভমেন্টে দিয়ে দিলাম, এই দেখেন মুভ করলো সেই সাথে কি ফ্রেম চলে আসলো। যদি চাই আরও মুভ করবো, এই যে ভ্যালুটা চেঞ্জ করলাম, মুভ হয়ে গেল। মুভ করার পর এখানে একটা লাইনের মতো দেখা যাচ্ছে, এটা সম্পর্কে একটু পরেই বলি। এবার দেখেন স্টার্ট পয়েন্ট এখানে, এন্ড পয়েন্ট এখানে, এরপরে আর অ্যানিমেশন হবে না। তাহলে আমরা একটু শুরু থেকে প্লে করি, এখন কিবোর্ড থেকে স্পেস চাপলাম, অ্যানিমেশন ডান। তো দেখেন যতটুকুর মধ্যে কি ফ্রেম আছে এইটুকুর মাঝখানে আবার অ্যানিমেশন হবে, এখানে শুরু এখানে শেষ। তাহলে কি ফ্রেমের কাজ নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, এখন এই যে অ্যানিমেশনটা হলো, আচ্ছা কি ফ্রেম কিন্তু মুভ করা যায়। আমি যদি চাই যে এটা 2 সেকেন্ড দিয়ে তৈরি করছি, আমি চাচ্ছি যে না এটা 4 সেকেন্ড হবে, তাহলে আমি কি ফ্রেমটাকে ধরে এই 4 সেকেন্ডের সামনে নিয়ে আসবো, ঠিক আছে, মুভ করতে পারবেন আপনি। তাহলে কি হবে, 4 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন হবে। মাথায় রাখবেন একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেম মাঝখানে যত ডিস্টেন্স বাড়বে তত বেশি স্লো হবে, এটা অ্যানিমেশনটা স্লো হয়ে যাবে। আর ডিস্টেন্স যত কমবে তত ফাস্ট হবে। আমি 1 সেকেন্ড করে দিলাম, এবার দেখেন কত ফাস্ট হয়ে যায় এটা, ঠিক আছে। আমি আরও কমাই দিলাম, এবার দেখেন আরও আরও ফাস্ট হবে। যদি সরাই দিই, ডিস্টেন্স বাড়াই দিলাম, এবার দেখবেন অনেকটা স্লো হয়ে যাবে। দেখেন ধীরে ধীরে যাচ্ছে এটা। ওকে ফাইন। আচ্ছা এখন যদি চাই যে আমি এই শেপটা এখানে আসবে, আসার পর এটা আবার উপরের দিকে চলে যাবে, তাহলে প্রথমে প্লে হেড সরাইতে হবে। যদি এই জায়গায় রেখে আপনি সরাই দেন তাহলে এই কি ফ্রেমের মধ্যে এসে আপনার ভ্যালু চেঞ্জ হবে, তাহলে এখান থেকে সরাসরি এখানে চলে আসবে। কারণ কি, আপনি প্লে হেড সরান নাই, একই কি ফ্রেমের মধ্যে চেঞ্জ হবে তখন ভ্যালুটা। অবশ্যই প্লে হেড সরাবেন, তারপরে মুভমেন্ট সরাবেন। এখন আপনি যেহেতু উপর নিতে চাচ্ছেন, এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে পাশাপাশি সরবে, আরেকটা কি উপর নিচে হবে, এই যে এটা।
আপনি উপরে নিতে পারেন, এখান থেকে উপরে নিয়ে গেলাম, তাহলে এখানে একটা কি ফ্রেম চলে আসলো। এখন আমি প্লে করি, তাহলে এখানে আসার পর সে উপরে চলে যাবে। মজার বিষয় হলো আমি যদি চাই যে এই উপরের যেই কি ফ্রেমটা জেনারেট হলো অ্যানিমেশনটা, ওইটাকে রাখবো না, শুধুমাত্র এই পর্যন্ত থাকবে, তাহলে এইটাকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিলেই ওইটা চলে যাবে। দেখেন এখন আর নেই। আচ্ছা, একটু আগে যে ভ্যালু দিয়ে করলাম এখানে, এটা চেঞ্জ করলাম হাবিজাবি, এটা দরকারই হবে না। আপনি জাস্ট প্লেটটা এখানে রাখেন, মাউস দিয়ে যদি এটাকে সরায় দেন, ভ্যালু যা হওয়ার এখানে হবে, ওর মতো ও করে নেবে, বাট আপনার র্যান্ডম অ্যাক্সেস পাবেন এখানে অ্যানিমেশনটা করার। আমি ধরলাম এখানে না নিয়ে এখানে নেব, দেখেন হয়ে গেছে, কি ফ্রেম অটোমেটিক জেনারেট হবে। এখন প্লে করেন, এখানে যাওয়ার পর ব্যাস। আচ্ছা, এই লাইনটা কিন্তু একটা পাথ, এটা প্লে করলে বা আউটপুট দিলে কোথাও আপনি দেখবেন না, তবে অ্যানিমেশনটা কোথায় যাচ্ছে ওই পাথটা আপনি সিলেক্ট করলে দেখতে পাবেন, ডিসিলেক্ট করলে আর আসবে না। সিলেক্ট করলে, লেয়ারটা সিলেক্ট করলে দেখা যাবে এটা। এইটাকে বলা হয় মোশন পাথ। এই মোশন পাথটা টোটালি এডিটেবল। কীভাবে এডিটেবল, আমি লাস্টে এটাকে ডিলিট করে দিই। দেখেন এই পাথের দুই পাশে দুইটা ভার্টেক্স দেওয়া আছে, এটাকে ভার্টেক্স বলে। যারা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করছেন তারা এটাকে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে চিনতে পারেন। তো এই ভার্টেক্সের সাথে কার্ভ কন্ট্রোলার দেওয়া আছে দুইটা, এইটা একটা, এটা একটা। তাহলে একটা পাথ আপনারা যেভাবে কন্ট্রোল করেন কার্ভ কন্ট্রোলার দিয়ে, সেই পুরো প্রসেসটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখেন এখন এই পাথটা কিন্তু একটু কার্ভ হয়ে গেছে, তাই না? কার্ভ হওয়ার ফলে অ্যানিমেশনটাও এখন কার্ভ হবে, অর্থাৎ ওই পাথ যেভাবে কার্ভ হলো অ্যানিমেশনটা ওইভাবে হবে। ঠিক আছে, যদি আমি এটাকে উপরে উঠিয়ে দিই, বাঁকা করে দিই, এবার কিন্তু ওইভাবে যাবে আমার শেপটা। তো এটা কিন্তু একটা মজার বিষয়। এই যে মাত্র অনেকে জয়েন করছে, যারা পরে জয়েন করছেন তারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে রিক্যাপ করবেন আর কি। আচ্ছা, এবার পজিশনটা গেল, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন আমি চাই যে পজিশনের সাথে যেই অ্যানিমেশনটা দিলাম সেটাকে টোটালি রাখবো না, অফ করে দেব। আপনি চাইলে কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে যেখান থেকে আমরা অ্যানিমেশনটা অন করলাম, কি ফ্রেম অন করলাম, সেইখানে যদি আরেকটা ক্লিক করা হয় তাহলে সবগুলো কি ফ্রেম বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এক ক্লিকে আপনার অ্যানিমেশন অফ হয়ে যাবে। এবার দেখেন কোনো অ্যানিমেশন নাই টাইমলাইনের মধ্যে। ঠিক আছে, ওকে। এবার আমরা স্কেল করব, তাহলে সেম প্রসেস। স্কেলের মধ্যে কি করব, কি ফ্রেম নিলাম, একটু পরে এসে আমরা স্কেলটাকে একটু বাড়াবো, অর্থাৎ এই শেপটা একটু বড় হবে। সেক্ষেত্রে কী করব, এই যে এখানে ভ্যালুটাকে বাড়াই দেবো। তাহলে প্রথম কি ফ্রেম নেওয়ার পর সেকেন্ড কি ফ্রেমের জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ভ্যালু চেঞ্জ করেন। ভ্যালু চেঞ্জ করলে সাথে সাথে এখানে কি ফ্রেম আসবে। আচ্ছা, এটা আমি রিপিট করি একটু। যদি প্রথম কি ফ্রেম আপনি অন না করেন তারপরে ভ্যালু চেঞ্জ করেন তাহলে কিন্তু কোনো কি ফ্রেম আসবে না। এবং এই বোকামিটা আপনারাও করবেন, আমি জানি। এটা দেখবেন যে নেক্সট ক্লাসে অনেকেই এইটা কোশ্চেনটা করবে অনেকে, এই জন্য আমি বলে দিলাম। আসলে মানে কি বলবো, আসলে বলে দেওয়ার পরেও এই জিনিসটা সবাই করে, ম্যাক্সিমাম করে যারা একেবারে বিগিনার। মানে কথাগুলো ভালো করে কেউ খেয়ালই করে না। তো যাই হোক, রিপিট করলাম, ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করলে মনে হয় না সমস্যা হবে। আচ্ছা, আরেকবার বলে দেখেন। আপনি যদি প্লেহেড এখানে রাখেন, ভ্যালু চেঞ্জ করেন, এখন আপনি তো বলতে পারেন যে স্যার আপনি তো বলেন ভ্যালু চেঞ্জ করলে কি ফ্রেম অ্যাড হবে। প্রথম কি ফ্রেমটা এখান থেকে অন করতে হবে, এটা তো অফ আছে এখন। 0 সেকেন্ডে এসে আপনি প্রথম কি ফ্রেমটা অন করবেন, স্টার্ট পয়েন্ট। এন্ডিং পয়েন্টে এসে আপনাকে এখান থেকেও যদি ক্লিক করেন তাহলে তো বন্ধ হয়ে যাবে, তাই না? অন করা যেহেতু আছে, জাস্ট ভ্যালুটা চেঞ্জ করবেন, তাহলেই আপনার সহজে কি ফ্রেম জেনারেট হবে। আচ্ছা,
সেই সাথে অ্যানিমেশনটাও হয়ে যাবে। এবার দেখেন এখান থেকে জুম হওয়া স্টার্ট, এখানে শেষ, স্কেল হচ্ছে। আবার আপনি চাচ্ছেন একটু পরে স্কেল আউট হবে, এই যে জুম আউট হবে আর কি। তাহলে স্কেল ইন, স্কেল আউট। ঠিক আছে, এখন আমি এটা ফাস্ট করতে চাই। একটু আগে আমরা কিন্তু শিখে ফেলছি যে যদি কি ফ্রেমের মাঝখানে ডিস্টেন্স কমে যায় তাহলেই ফাস্ট হবে। তাহলে দুইটা কি ফ্রেম ধরে আমি একটু চাপাই দিচ্ছি, এভাবে ডিস্টেন্স কমাই দিলাম। এবার দেখেন আগের থেকে অনেকটা ফাস্ট। আর একটু ফাস্ট করে দিই। এগুলো আরও অনেক স্মুথ করা যায়। যখন আপনারা গ্রাফ এডিটর শিখবেন তখন দেখবেন এটাকে কতটা সুন্দর করা যায়। হ্যাঁ, স্পিড নিয়ে কাজ করা যায়, অনেক বেশি কাজ করা যায়। তো ওইগুলো আরও পরে স্টেপ বাই স্টেপ। ওকে, যদি সরাই দিই তাহলে কি হবে, স্পিডটা কমে যাবে, স্লো হয়ে যাবে। এবারে সে রোটেশন, এগুলো বন্ধ করে দিলাম। যেহেতু রোটেশন করব আমরা, আরেকটা শেপ নেই। হ্যাঁ, এটা যেহেতু রাউন্ড, আপনার রোটেট হলে বুঝতে প্রবলেম হবে। আচ্ছা, অথবা আমরা একটা অন্য কিছু, চাকা নিয়ে আসি একটা রোটেট করার জন্য। চাকা নিয়ে আসলাম, এটা আপনি এভাবে বড় ছোটো করতে পারেন। অবশ্যই শিফট ধরবেন, শিফট না ধরলে চ্যাপটা হয়ে যাবে। কর্নার ধরে যদি বড় ছোটো করতে চান শিফট ধরে রোটেট করবেন, সরি স্কেল করবেন আর কি। অথবা আপনি এখানে গিয়ে এই যে ট্রান্সফর্মে যাবেন, স্কেল করে বড় ছোটো করে নিতে পারেন। ঠিক আছে, যদি এখানে অ্যানিমেশন অন না করেন তাহলে এটা এভাবে বড় ছোটো হবে, আর অ্যানিমেশন অন করলে অ্যানিমেট হয়ে বড় ছোটো হবে। এখন ধরেন আপনি একটা অবজেক্ট নিয়ে আসলেন, সেটা কিন্তু স্কেল করে ছোটো করা লাগবে, ভুলেও আপনি এটা অ্যানিমেশন অন করবেন না। ঠিক আছে, এভাবে ছোটো করে যতটুকু লাগে করে নেবেন স্কেলটা। ওকে ফাইন, আমি এটাকে এখন ঘুরাবো, রোটেশনে যাব। 0 সেকেন্ডে আছে আমার কি ফ্রেম, সরি প্লে হেড। এখানে কি ফ্রেম অন করে দিলাম, একটু পরে গিয়ে রোটেশনের ভ্যালুটা বাড়াবো। এই দেখেন রোটেট হচ্ছে, ঘুরবে এখন। সো ভ্যালু যত বাড়বে তত বেশি এটা রোটেট হবে। এবার আমি প্লে করে দিই, দেখেন ঘুরতেছে। যদি আমি সামনে সরাই দিই তাহলে বেশি সময় ধরে ঘুরবে, 5 সেকেন্ড পর্যন্ত ঘুরবে এটা। এখন সে, অনেকে বলতে পারেন যে এটা ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে, পজিশন চেঞ্জ হবে, তাহলে কি করা যাবে? তখন রোটেশনের সাথে পজিশন দিতে হবে, এই দুইটা একসাথে করতে হবে তখন। তো দুইটা একসাথে করে দেখাচ্ছি, তার আগে অপাসিটি শেষ করে আসি। আমি এটা অফ করে দিলাম, অপাসিটি অন করলাম। অপাসিটির মধ্যে 100% করা আছে, অর্থাৎ ভিজিবিলিটি 100, ট্রান্সপারেন্সি 0। এখন আমি কি করব, 100 থেকে 0 করে দিব। তাহলে এখন ট্রান্সপারেন্সি 100, ভিজিবিলিটি 0। এবার দেখেন নাই হয়ে গেল। এটাই মূলত অপাসিটি। আবার যদি এখানে এসে আমি 100 করে দিই তাহলে ভিজিবিলিটি 0 থেকে ভিজিবিলিটি 100 হয়ে যাবে এখানে এসে। ঠিক আছে, এটাই মূলত অপাসিটি। অপাসিটি কমন জিনিস, সবাই জানার কথা এটা। আচ্ছা, এবার আপনারা দেখেন স্কেল কমাই দিই। আচ্ছা, আমি চাই যে এইটা ঘুরতে 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 এদিকে আসবে চাকাটা। তাহলে কি করতে হবে, আমাকে রোটেট তো করতেই হবে, সেই সাথে পজিশন দিতে হবে। তাহলে আমি রোটেশনটা দিয়ে দিচ্ছি এখানে, ধরেন 5 সেকেন্ড, না এত না, 3 সেকেন্ড পর্যন্ত ঘুরবে। র্যান্ডম একটা এভাবে টেনে আমি ভ্যালু দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এবার হচ্ছে পজিশন দিব। তাহলে এটাও 0 সেকেন্ড থেকে শুরু হবে, পজিশন শেষ হবে কোথায়, এই কি ফ্রেম যেখানে শেষ সেখানে হলে আমার পজিশনটাও শেষ হবে। ঠিক আছে, এই কি ফ্রেম বরাবর আমি কি করব, পজিশনের এন্ডিং করার জন্য এই প্লেটটাকে রাখবো। দেন হচ্ছে আপনি এখানে ভ্যালু না দিলেও হবে, আপনি সরাসরি মাউস দিয়ে সরায় দেন। যদি সোজা নিতে চান এটাকে তাহলে শিফট ধরেন, তাহলে সোজা হবে। আর যদি সোজা না নিয়ে বাঁকা নিতে চান, উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, তাহলে শিফট ধরা দরকার নেই। তো আমি শিফটটাই ধরলাম, ব্যাস ছেড়ে দিলাম।
তাহলে যখন রোটেশন শেষ হবে তখন পজিশনে এন্ডিং হয়ে যাবে। দেখেন ঘুরতে ঘুরতে তখন এদিকে আসবে। ঠিক আছে, গাড়ির চাকা এভাবে ঘোরানো হয় এবং গাড়ি কীভাবে ঘোরায় সেটা আমরা দেখব। আচ্ছা, আমি চাই এখন যে রোটেশনটা একটু কম আছে, আর একটু বেশি করে ঘুরলে মনে হয় একটু রিয়েলিস্টিক হতো। সেক্ষেত্রে এই দেখেন রোটেশন হলো এইটা, তাহলে রোটেশনের মধ্যে দুইটা কি ফ্রেম, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, এক্স্যাক্ট কি ফ্রেমটা ধরতে হবে, না হলে আরেকটা কি ফ্রেম জেনারেট হয়ে যাবে যদি ভ্যালু চেঞ্জ করেন। তাহলে এখানে দেখেন পিছনে দুইটা অ্যারো আছে, একটা হচ্ছে পিছনেরটা আর একটা হচ্ছে সামনেরটা। আমি যদি এইখানে ক্লিক করি একদম এক্স্যাক্ট এই কি ফ্রেমের সোজা আমার প্লেটটা চলে যাবে, তখন আর আলাদা কি ফ্রেম জেনারেট হবে না, অর্থাৎ তখন রিপিট হবে না কি ফ্রেম। এখন যদি আমি ভ্যালুটা বাড়াই দিই রোটেশন বাড়বে, রোটেশনের স্পিডটা বাড়বে। একটু বাড়াই দিলাম, এবার একটু দেখি, যদি একটু বেশি হয়ে গেছে তাও পারফেক্ট আছে। আমি আর একটু কমাই দিচ্ছি, এখানে সিলেক্ট হলো, এবার দেখি চলে। আর একটু কমাই, ওকে ফাইন, চলবে। এখন যদি এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন, একটা রাস্তার সিন, তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে। হ্যাঁ, আমি একটা ব্যাকগ্রাউন্ড দেখি পাই কি না, এদিকে ব্যাকগ্রাউন্ডটা নিচে রাখলাম, দেখেন ছোট আছে, রাইট ক্লিক করে কি করব, ট্রান্সফর্ম ফিট টু কম, হয়ে গেল। এখন যদি প্লে করি, দেখেন আপনি ফ্লাওয়ার দিয়ে এভাবে ট্রাই করতে পারেন, চাকা দিয়ে ট্রাই করতে পারেন, অন্য কোনো অবজেক্ট দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নিচের ব্যাকগ্রাউন্ডটা এখানে থাকুক, এটাকে ডিলিট করার দরকার নেই। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কাজ করব, তাই না, সেক্ষেত্রে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে গিয়ে অনেক সময় আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট হয়ে যেতে পারে, তখন তখন কী হবে, এভাবে মুভ করবে, নষ্ট হয়ে যাবে প্লেসমেন্টটা, তাই না। সেক্ষেত্রে আমরা এটাকে লক করে রাখতে পারি। দেখেন এখানে লক আইকন দেওয়া আছে, তাহলে আমি এই লেয়ারটাকে, এই যে আই অন অফ করে দেখতে পারি কোন লেয়ার, এই লেয়ারটাকে জাস্ট লক করে দিলাম। এখন আর আমার এটা সিলেক্ট হবে না, এটা সেভ হয়ে গেল এখন, অর্থাৎ সেফ আছে এখন এটা। এখন আমি ইজিলি আমার কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবো, সে আমাকে ডিস্টার্ব করবে না। তো এতক্ষণ আমরা যা ব্যবহার করলাম এগুলো শর্টকাটে ব্যবহার করা যায়। ধরেন আমি এটার আগে এগুলো বন্ধ করে দিই, সবগুলো অ্যানিমেশন অফ করে দিলাম। এখন আমি চাই এই চাকাটাকে একটু পজিশন করব, তাহলে শুধুমাত্র লেয়ারটাকে ধরে যদি কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করে, তাহলে আমাকে ভিতরে এইভাবে ঢুকতে হবে না, এভাবে ঢুকে ট্রান্সফর্মের ভিতরে গিয়ে এত কাজ করতে হবে না, জাস্ট শর্টকাট ইউজ করলে হয়ে যাবে। পজিশনের জন্য লেয়ার সিলেক্ট করে পি চাপবো, দেখেন পি চাপলে আমার পজিশন চলে আসবে, আমি এখানে পজিশন করতে পারবো। আবার যদি স্কেল করতে চাই তাহলে এস, অবশ্যই লেয়ার সিলেক্টেড থাকবে, এবার এস চাপবো, স্কেল চলে আসছে, আমি চাইলে স্কেল করতে পারবো। রোটেশন করতে হলে আর, যে রোটেট হচ্ছে, আর অপাসিটি করতে হলে আমাকে টি চাপতে হবে, অপাসিটির জন্য টি, এই যে অপাসিটির জন্য টি চলে আসলো। ঠিক আছে, এখন ধরেন আমার কখনো এরকম হলো যে পজিশনের সাথে স্কেলটাও লাগবে, একই সাথে দুইটা লাগবে। এখন পজিশন আনার পর পি চাপলে পজিশন আসতেছে, এস চাপলে আবার স্কেল আসতেছে, কিন্তু দুইটা একসাথে থাকতেছে না, কিন্তু চলে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে শিফট ইউজ করবেন, কিবোর্ড থেকে শিফট ধরে যদি পি চাপেন তাহলে স্কেলও থাকবে, পজিশনও থাকবে। আবার শিফট ধরে যদি আর চাপেন তাহলে এই তিনটা একসাথে অ্যাড হবে, যদি শিফট ধরে টি চাপেন তাহলে অপোজিট অ্যাড হবে, এইভাবে করে একটার সাথে একটা অ্যাড হবে শিফট ইউজ করলে। ওকে ফাইন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমরা একটা পেপার প্লেন, এরকম একটা প্লেন দিয়ে অ্যানিমেশন করব, দেন আউটপুট দিব, দেন হচ্ছে শেষ করে দেবো আর কি। এটা কোথায় পাবেন দেখাই দিচ্ছি। গুগলে গিয়ে সার্চ করবেন পেপার প্লেন, পিএনজি, অবশ্যই পিএনজি ফরম্যাট নেবেন যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে।
অভাব নাই এখানে, ঠিক আছে। ওকে, এই যে ডাউনলোড করে তারপর অ্যাড করবেন। আচ্ছা, তো আমরা এখন এইটার মধ্যে অ্যানিমেশন দিব, প্লেনটাকে উড়াবো এখন। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, এরকম দিতে হবে, বিষয়টা এরকম না। তো প্রথমে এখানে রাখলাম। এখন যেহেতু এটা মুভ করবে তাই না, তাহলে কি করতে হবে? প্রথমে শিখছিলাম পজিশন দিতে হবে। পজিশনের জন্য কি শর্টকাট কি হলো? পি। সো পি প্রেস করলাম, এখানে আমরা অ্যানিমেশন কি ফ্রেম অ্যাড করলাম। এখন একটু একটু সামনে যাব আর এটাকে এভাবে মুভ করব। মুভ করলে আমার সাথে এরকম একটা মোশন পাথ জেনারেট হয়ে যাবে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা বাসায় এটা করবেন। ব্যাস, এবার একটু প্লে করে দেখি। আচ্ছা, অ্যানিমেশন মোটামুটি ডান। এখন এই মোশন পাথ যেটা আছে, এই পাথটাকে একটু এডিট করতে হবে। হ্যাঁ, এই যে অনেক জায়গায় একটু কার্ভ আছে, মানে কার্ভ কম আছে, কার্ভটাকে একটু স্মুথ করে দিতে হবে। এই যে ভার্টেক্স বা ছোটো একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন, ওইটা সিলেক্ট করার সাথে সাথে এই পয়েন্টগুলো আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে একটু সুন্দর করে স্মুথনেসটাকে বাড়াই দিবেন এভাবে করে। ওকে, এবার একটু দেখি কীরকম হলো। আচ্ছা, তাহলে আমার অ্যানিমেশনের যেই মোশন পাথ সেটা কিন্তু মোটামুটি পারফেক্ট। এখন এখানে একটা প্রবলেম হলো, আপনাদের মনে মনে কোশ্চেন যেটা উঠে আসে সেটা হলো, এটা একদিকে যায় কেন? এটা তো ঘুরবে তাই না? মাথাটা যখন নিচের দিকে আসবে তখন মাথাটা ঘুরে যাবে, আবার যখন এদিকে উঠবে তখন হচ্ছে মাথাটা ঘুরবে। অর্থাৎ আমার মোশন পাথের ডিরেকশনের সাথে সাথে এটার অ্যালাইনমেন্টটা রোটেট হবে, ঘুরে যাবে, মাথাটা ঘুরবে। ওইটা আমরা এখন করে ফেলবো। তখন এটা পুরোপুরি রিয়েলিস্টিক হয়ে যাবে। সেটা করার জন্য আমরা প্রথমে তো এই পাথটাকে ঠিক করে নিলাম, দেন হচ্ছে রাইট ক্লিক করতে হবে কোথায়? এই লেয়ারের উপরে। রাইট ক্লিক করার পর আমরা চলে যাব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে একদম সবার শেষের অপশনটা অটো ওরিয়েন্ট, এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ওরিয়েন্ট অ্যালং পাথ, ঠিক আছে? তাহলে পাথ অনুযায়ী সে তার ওরিয়েন্টেশনটা হয়ে যাবে তখন। এবার দেখেন, জাস্ট ওকে করে দেব। এবার আমরা একটু প্লে করে দেখি শুরু থেকে। এখন দেখেন তার কিন্তু ওই যে মুভ করাটা শুরু হয়ে গেছে, বাট এটা এখনও পারফেক্ট হয় নাই। পারফেক্ট না হওয়ার কারণ হলো, দেখেন প্রথম স্টার্ট পয়েন্টটা কিন্তু এই পাথের সাথে অ্যালাইন না, তাই না? তাহলে অ্যালাইনমেন্টটা করে দেবো কীভাবে? একদম 0 সেকেন্ডে স্টার্ট পয়েন্টে আপনার প্লেটটাকে রাখেন, রাখার পর এখানে রোটেশন ইউজ করবেন। হ্যাঁ, রোটেশন দিয়ে ঘুরাইতে হবে। এই রোটেশনের মধ্যে কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না, এটা জাস্ট ঘোরানোর জন্য। এভাবে ঘুরাই দেন, ঘুরায় অ্যালাইন করে দেন পাথের সাথে, ঠিক আছে? ব্যাস, কাজ শেষ। এবার প্লে করে দেখেন, এবার কিন্তু পারফেক্টলি মুভ করতেছে, ঠিক
আছে? তো এইগুলো হচ্ছে বেসিক অ্যানিমেশন। আমরা ডে বাই ডে আরও আস্তে আস্তে অ্যাডভান্স হবো আর কি। এখন ধরেন আমি চাচ্ছি কি এইটুকু ভিডিও আকারে আউটপুট দিব। তাহলে আমার টাইমলাইন কিন্তু অনেক বড়, এটা হচ্ছে 60 সেকেন্ডের একটা টাইমলাইন, বাট আমার অ্যানিমেশন হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, 7 সেকেন্ড। যে 7 সেকেন্ডের একটু আগে, তো আমি 7 সেকেন্ড ধরলাম। এখন এইভাবে যদি আমি আউটপুট দিই এই অবস্থায়, তাহলে কি হবে, ফুল টাইমলাইনটা আমার আউটপুট হয়ে যাবে, অর্থাৎ 7 সেকেন্ড অ্যানিমেশন হবে, তারপর বাকি জায়গাটা একদম স্টিল থাকবে। তো এইটা কিন্তু মানুষ দেখবে না, বা এটা আসলে পারফেক্ট কোনো সলিউশন না। আপনাকে কী করতে হবে, যতটুকু অ্যানিমেশন হবে ওইটুকুর মধ্যেই আপনার টাইমলাইনটা ক্লোজ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। সেটা কিভাবে করব, এই টাইমলাইনটা কিভাবে এডিট করে বা এটা টাইমটা বাড়ানো কমানো যায় কীভাবে, সেটা একটু দেখাচ্ছি। এটার জন্য কম্পোজিশন মেনুতে যাবেন, দেন হচ্ছে কম্পোজিশন সেটিংস। এবার আপনি সেম প্যানেলটা আমরা প্রথম দিকে একদম শুরুতে পাইছিলাম, ওই একই প্যানেলটা চলে আসছে এখানে। এই পপ আপ থেকে আপনি যদি এখানে 1 মিনিটের জায়গায় 7 সেকেন্ড করে দেন, ধর এখানে আমি 7 করে দিলাম, ওকে করলাম। এবার দেখেন এই যে আপনার এই 7 সেকেন্ডের মধ্যে এই যে অ্যানিমেশন শেষ 7 সেকেন্ড, টাইম লাইনও শেষ 7 সেকেন্ড। এখন যদি আউটপুট দেন তাহলে ওই এক্সট্রা অংশটুকু আর থাকবে না, আপনার একদম অ্যানিমেশন শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটাও শেষ হয়ে যাবে। এটা হচ্ছে একটা সলিউশন। আরেকটা সলিউশন হলো আমি একটু আন্ডু করি, তাহলে ওই 1 মিনিটের টাইম লাইনটা ফিরে পাবো। আন্ডু করে ফেলছি, কন্ট্রোল জেড করছি। আরেকটা সলিউশন হলো আপনি চাচ্ছেন যে টাইম লাইনটা এভাবেই থাকুক, হয়তো পরবর্তীতে এখানে অন্য কোনো কাজ করব এই টাইম লাইনে, আপাতত এতটুকু আমি আউটপুট দিয়ে দেখবো যে কেমন হলো। তাহলে এই যে একটা বার আছে এখানে, টাইম রুলার বলা, মাউসটা এখানে ধরলে আপনি দেখবেন টাইম রুলার লেখা আসছে। এই টাইম রুলারের লাস্ট মাথায় মাউস ধরলে একটা অ্যারো সাইন জেনারেট হবে। অবশ্যই আপনাকে জুম আউট করে নিতে হবে, জুম ইন করলে আপনি খুঁজে পাবেন না, জুম আউট করবেন একদম টোটালি জুম আউট, তাহলে 2 মাথার এইটা পেয়ে যাবেন। অ্যারোটা আসলেই আপনি এটাকে কমা নিতে পারেন, এভাবে করে। তাহলে টাইম রুলার যতটুকু হবে কমায় যতটুকু নিয়ে আসবেন ওইটুকুই আপনার আউটপুট হবে, ঠিক আছে? এই দেখেন এখন, আচ্ছা আমি আরেকটু জুম করি, আরেকটু জুম করি, আরেকটু 7 সেকেন্ড দেখতে হবে, এই যে 7 সেকেন্ড চলে আসে। তাহলে এই 7 সেকেন্ড বরাবর আপনি এটাকে যদি রাখেন, তাহলে 7 সেকেন্ডের পরে আর এটা আউটপুট হবে না। তাহলে আপনাকে ফুল টাইম লাইনটাকে কাটা লাগতেছে না, অর্থাৎ 1 মিনিট টাইম লাইনে থাকলো, যখন আপনি আউটপুট দিয়ে ফেলেন তখন আবার এটাকে বড় করে দিলেন, পরবর্তীতে আপনার আবার অ্যানিমেশন করা লাগতে পারে, সেক্ষেত্রে তখন আপনি এটা রেখে দিলেন। ওকে, সো দুইটাই দেখাই দিলাম। আমি এভাবে রেখে এবার আমি আউটপুট দিব, ভিডিও আকারে আউটপুট দেবো, দেন হচ্ছে ক্লাস শেষ। আউটপুট দেওয়ার জন্য আপনাকে যেতে হবে কম্পোজিশন মেনু। এবার দুইভাবে আউটপুট দেওয়া যায়, একটা হচ্ছে মিডিয়া এনকোডারের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি আফটার ইফেক্ট থেকে। সো প্রথমে আফটার ইফেক্ট থেকে দেখাচ্ছি, তারপরে মিডিয়া এনকোডারে যাব। আফটার ইফেক্ট থেকে দেওয়ার জন্য এই যে অ্যাড টু রেন্ডার কিউ, এখানে ক্লিক করতে হবে, আর মিডিয়া এনকোডার ব্যবহার করতে হলে এখানে। সো আমি এখানে যাচ্ছি, এবার দেখেন একটা ট্যাব ওপেন হয়েছে, রেন্ডার কিউ। এখান থেকে আপনার কিছু সেটিংস করে দিলে আপনার রেন্ডারটা হয়ে যাবে। সো রেন্ডার সেটিংসে খুব বেশি কিছু করতে হবে না, এখানে বেস্ট করা আছে কিনা সেটা একটু খেয়াল করবেন, বাকি সব ঠিকঠাক আছে ওকে করে দেন। আউটপুট মডিউলে আসবেন, এখান থেকে আপনার এটা হচ্ছে ফরম্যাট, ভিডিও ফরম্যাট। আফটার ইফেক্টের ভিডিও ফরম্যাটের মধ্যে MP4 কিন্তু নাই। এখানে যে ফরম্যাটগুলো আছে AVI, MPG, এগুলো কিন্তু অনেক বড় হয় সাইজগুলো, স্টোরেজ সাইজ বিশাল বড় হয়, দেখা যাচ্ছে আপনার 10 সেকেন্ডের একটা ভিডিও অ্যানিমেশন, সেটাতে 1 GB উপরে সাইজ হতে পারে যদি AVI করেন বা MPG করেন। এবং এটাকে যদি MP4 করে দেন তাহলে আপনার 100 MBর নিচে থাকবে সাইজটা। তো এই জন্য MP4 হচ্ছে সব থেকে বেটার ফরম্যাট, এবং এটা ইউজেবল, সব জায়গায় ব্যবহার করা যায়, যে কোনো জায়গায় শেয়ার করা যায়। এই ফরম্যাটগুলো আপনি সব জায়গায় শেয়ার করতে পারবেন না, কারণ যখন আপনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করতে যাবেন তখন AVI ফরম্যাটটা অনেক জায়গায় সাপোর্ট করবে না। তো সেই ক্ষেত্রে
আউটপুট দেওয়ার বা রেন্ডার দেওয়ার সব থেকে বেটার সলিউশন হলো অ্যাডোবি মিডিয়া এনকোডার। ওইখানে আবার MP4 ফরম্যাটগুলো দেওয়া আছে। তো জাস্ট আমি এখান থেকে একটু করে দেখ, এই ভিটাই থাকুক, ওকে দিলাম। আউটপুট টু, এখানে এসে আপনাকে আরেকটা কাজ করতে হবে যে কোথায় আউটপুট দিচ্ছেন আপনি, লোকেশন। আমি ডেস্কটপে দিলাম এবং এখানে ফাইল নেম দিতে হবে। এই নাম যা হবে, এখানে যেই নাম দিবেন সেই নামেই কিন্তু ভিডিওটা আউটপুট হবে। তাহলে আমি দিলাম হচ্ছে পেপার প্লেন অ্যানিমেশন। ওকে, সো পেপার প্লেন অ্যানিমেশন। এবার সেভ। এবার হচ্ছে এই যে রেন্ডার বাটন, এখানে ক্লিক করে ওয়েট করতে হবে। আচ্ছা দেখেন হয়ে গেছে, খুবই দ্রুত হয়ে গেছে, কারণ এখানে 7 সেকেন্ডের একটা অ্যানিমেশন ছিল। আমরা একটু দেখি, এই হচ্ছে পেপার প্লেন অ্যানিমেশন। আচ্ছা একটু প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল ইস্যু। আবার এন্টার দিই। এভিএ করা আছে, থাকুক। ওকে ফাইন। আমি এতক্ষণ যা যা দেখালাম এইটা করলে আপনার আর কোনো প্রবলেম হবে না। সো আমার এখানে প্রবলেম হতে পারে কারণ এই পিসিগুলো সারাদিন ধরে চলে আর কি। সো পিসি ইস্যু হতে পারে, আপনাদের এখানে হবে না। আপনারা সেম প্রসেস মেনটেন করে রেন্ডার ক্লিক করবেন। এই যে এবার হচ্ছে, একটু আগে যে প্রবলেমটা ছিল সেটা এখন সলিউশন হয়ে গেছে। তো দেখেন একটু আগে যা করলাম এখনও কিন্তু তাই করে দিচ্ছি, কিন্তু একটু আগে আমার পিসিটা প্রবলেম করছিল আর কি, এখন আর করে নাই। এবার দেখেন এই যে হচ্ছে আউটপুট, পেপার প্লেন অ্যানিমেশন ভিডিও আকারে এটা আউটপুট হয়ে গেছে। আপনারা এই ভিডিওটাকে গ্রুপে সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। এবার এটার সাইজটা দেখেন, রাইট ক্লিক করে প্রপার্টিতে যাই, এ দেখেন 1. চিন্তা করা যায় 7 সেকেন্ডের একটা ভিডিও, 1.20 GB। মানে চিন্তা করতে পারতেছেন এটা সম্ভব? এখন এটা কোথায় শেয়ার করতে পারবেন আপনি বলেন তো, ইভিআই ফরম্যাট। এবার দেখেন এই সেম ফরম্যাটটাকে বা সেম ফাইলটাকে আমরা মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার দিব। ওইখানে ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে, অবশ্যই সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। অনেকে এরকমও করে, সফটওয়্যার ইনস্টল না করে বলে স্যার আমার তো অপশন আসে না, এই হয় না সেই হয় না। এইসব বোকামি করা যাবে না কিন্তু, হ্যাঁ। বোকাদের জন্য এই মোশন গ্রাফিক্স না, একটু চালাক হইতে হবে। এখানে আসার পর ওয়েট করবেন, হ্যাঁ। কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন যে আপনার ওই ভিডিওটা এখানে ডাইনামিক লিঙ্ক হয়ে যাবে। এই হচ্ছে লিঙ্ক। এবার আপনি এখান থেকে কিছু ফরম্যাট, এই দেখেন 3টা অপশন আছে, ফরম্যাট, প্রিসেট, আউটপুট ফাইল। এই 3টে একটু সেট আপ করে দিলে আপনার কাজ হয়ে যাবে। তো এই ফরম্যাটে আসার পর MP4 এর জন্য বেটার কোডেক হচ্ছে এটা, এটা হচ্ছে এনকোডেক H.264। এই ফরম্যাটটা হচ্ছে আমাদের MP4 এর জন্য। অবশ্যই মাথায় রাখবেন MP4 করার জন্য এই ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন, H.264। এবার প্রিসেট থেকে এটা চেঞ্জ না করলে হবে ম্যাচ সোর্স হাই বিট রেট, বেটার একটা সলিউশন। অথবা আপনি আরও কিছু প্রিসেট দিতে পারেন। এটা হলো রেজুলেশনের প্রিসেট, এটা স্কিপ করলে সমস্যা নেই, যেটা দেয়া আছে এটা যদি রাখেন বেটার আউটপুট পাবেন। তো অনেকে যেটা করে এই ইউটিউবটাকে প্রেফার করে, ইউটিউব 180p ফুল এইচডি, এটাও ভালো আউটপুট আসে। অথবা হাই কোয়ালিটি 180p ফুল এইচডি, এটাও রাখতে পারেন। অথবা ম্যাচ সোর্স হাই বিট রেট, তিনটার যে কোনো একটা সিলেক্ট করলেই আপনি ভালো আউটপুট পাবেন। তবে আমার সাজেশন থাকবে হাই বিট, ম্যাচ সোর্স হাই বিট রেট, এটা রেখে দিলে হবে, আর কিছু করতে হবে না। এখান থেকে কী করব, ওই যে একটু আগে করছিলাম না, ফাইল কোথায় সেভ হবে সেই লোকেশন, তারপর ফাইলের নেম, সেম জিনিসটা এখানে করে দেন। কম্পোজিশন 1 লেখা আছে, এটাই থাকুক, আমি নাম চেঞ্জ করলাম না। এবার কী করবেন, এই যে একটা প্লে বাটন দেওয়া আছে গ্রিন কালার, এখানে ক্লিক করলে আপনার রেন্ডার শুরু হবে। আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন। শেষ। এই হচ্ছে আমার MP4 ফরম্যাট, এটা হচ্ছে ভিআই ফরম্যাট। প্লে করে দেখেন, একেবারে
একেবারে স্মুথ একটা ফরম্যাট। এটার সাইজটা একটু দেখেন, দেখেন 3.50 মেগাবাইট, চিন্তা করা যায়। আর এটা হচ্ছে ঠিক আছে, ক্লাস শেষ। এবার কিছুটা সময় দিব আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটার জন্য। আচ্ছা, অবশ্যই আউটপুট দেওয়ার পর কি করবেন, গ্রুপে শেয়ার করবেন, সাবমিট করবেন সবাই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার প্রসেস। ওইখানে নাম লিখবেন, নিজের নাম, তারপরে ব্যাচ নাম্বার, মেন্টর নেম, অ্যাসাইনমেন্ট নাম্বার, মানে ক্লাস নাম্বার লিখলে হবে যে ক্লাস নাম্বার হচ্ছে 1 বা ক্লাস নাম্বার 2 এরকম। আর আজকে ক্লাসের ভিডিওটা আপনাদের যে ড্রাইভের লিঙ্কটা দিলাম ওইখানে পেয়ে যাবেন ঢুকলে। এভাবে প্রতিটা ক্লাসের লিঙ্ক, প্রতিটা ক্লাসের ভিডিও ওই একই লিঙ্কের মধ্যে পাবেন। ওকে, এবার বলেন আপনাদের কি কথাবার্তা আছে, একটু শর্ট করে বলবেন কোশ্চেনগুলো। স্যার আসসালামু স্যার আলাইকুম। ওই যে একজন করে বলেন। হ্যাঁ, সফটওয়্যারটা হচ্ছে আপনার ডাউনলোড করেছে, বাট ওটা ইনস্টলেশন প্রসেসটা যদি একটু ইনস্টলেশন প্রসেস এটা দেখাতে হবে কেন, এটা তো ভিডিও দেওয়া আছে এখানে। ভিডিও দেওয়া আছে, বাট ভিডিওটা দেখে একটু যদি এটা তো শর্টে এখানে দেখা দেখানো যেত না। সম্ভব না, এখানে ইনস্টল করা আছে অলরেডি, এটার জন্য তো ভিডিও দেওয়া এখানে। আমি এখানে যা দেখাবো সেটাই তো ভিডিও করে দেওয়া হয়েছে এখানে। ভিডিওটা একটু দেখেন ভালো করে, সেম প্রসেস। মেন্টর গ্রুপে কি সফটওয়্যারগুলো দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে গ্রুপে, লিঙ্ক দেওয়া আছে, ড্রাইভ লিঙ্ক। থ্যাংক ইউ। জি, স্যার একটা জিনিস জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে ফেসবুকে বিভিন্ন পোস্ট বুস্ট করি, সেটা সাইজটা কত হবে স্যার? এটা স্কোয়ার হবে, 1000 বা 1000 হতে পারে, 1000 বা 1080 হতে পারে, আবার 2000 বা 2000 হতে পারে, যেটাই হোক না কেন রেশিওটা স্কোয়ার হবে ফেসবুকেরটা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি মেসেঞ্জার কোনো গ্রুপ খোলা হয়েছে? না, মেসেঞ্জার গ্রুপ এখনো খোলা হয়নি। দেখা যাক, যদি খুব বেশি প্রবলেম হয় মেসেঞ্জার গ্রুপ খুলবো, বাট আমি কোনো ঠিক গ্রুপে আছে। কোনো ব্যাচে মেসেঞ্জার গ্রুপ দেই না, এটাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে অনেক। তো আচ্ছা দেখি স্যার, আমি আপনাদের তো ফ্লো ওরিয়েন্টেশন দেখে আমি ডিসাইড করবো যে মেসেঞ্জার গ্রুপ দিব কিনা। হ্যাঁ বলেন। স্যার ওরিয়েন্টেশনের পরে তো জয়েন করেছি, এই জন্য স্যার আসলে বুঝতে পারতেছিলাম না যে খোলা হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, স্যার ক্লাস আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা পিএস এর মধ্যে একটা ফাইল, মানে আপনার পিএসডি ফাইল অথবা এআই ফাইল যেগুলো আমরা সেভ করি, এডিটেবল ফাইল যেগুলো, এটা কি আপনার আফটার ইফেক্টেও সেভ করা পসিবল? হ্যাঁ হ্যাঁ, এটা শুধু আফটার ইফেক্টে না, আপনি যত জায়গায় ডকুমেন্ট আকারে কোনো একটা প্রজেক্ট করবেন ওই জায়গায় সেভ করা যাবে। আচ্ছা যেমন এখানে আমরা যেহেতু প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, অবশ্যই এটা সেভ করা যাবে, কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে ফাইল আকারে। আচ্ছা, আমি একটু দেখাই দিই তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের মেসেঞ্জার গ্রুপটা একটু মানে গ্রুপটা আচ্ছা, খোলা হলে মেসেঞ্জার ভালো। গ্রুপ খুললে মানে যদি দরকার হয় সেটা আমি খুলে দিব, সমস্যা নেই। আগে আপনাদের ওয়ার্কফ্লোটা আমাকে দেখান, আগে সাবমিট করেন আপনাদের কাজগুলো, তারপরে দেখি যদি মনে করি যে দরকার তাহলে আমি ট্রাই করব। বাট আমি এটাকে সাপোর্ট করি না, মেসেঞ্জার গ্রুপটাকে। এটাতে অনেক ধরনের সমস্যা ফেস করছি, তো ওটা আপনারা বুঝবেন। আমাদের জি, আমাদের হচ্ছে স্যার এই যে যে ভিডিওটা জানেন যে আউটপুট করার জন্য ওই যে যে অ্যাপস, মানে ওগুলো সব অ্যাপসটা। দেওয়া আছে, অ্যাপসগুলো সব দেওয়া আছে, দেখেন ফাইল থেকে জাস্ট সেভ করলেও হবে অথবা সেভ এসে গেলেও হবে। আমি সেভ করলাম কোথায়, ডেস্কটপে। আমি এখানে একটা নাম দিলাম পেপার প্লেন অ্যানিমেশন, ব্যাস এইটুকুই তো। তাহলে এই প্রসেসটা কি ইলাস্ট্রেটরের মতো না, আপনি ইলাস্ট্রেটর যেভাবে সেভ করছেন একই রকম, ব্যাস আমার কাজ শেষ, সেভ হয়ে গেছে। এই হচ্ছে আমার র ফাইল, এখানে এই যে চলে আসলো। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওয়েলকাম। পরের আর স্যার কারো এখানে কোনো আমরা হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা কেমন এক্সপেকটেশন রাখতে পারি? এখানে আমরা ফুল রিপোর্ট দিলে আমাদের কত দূর এক্সপেকটেশন রাখতে পারি, বা কত সময়ের মধ্যে আমরা সাকসেস এক্সপেক্ট করতে পারি? এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আপাতত অটো হয়ে যাচ্ছে, আমরা ম্যানুয়ালি নিব কিছুদিন পরে। এখন অটো ট্র্যাকিং হচ্ছে, অটো ট্র্যাকিংয়ে কে কখন ঢুকতেছেন, কখন বের হচ্ছেন, কোন মেইল দিয়ে, সব কিছু ট্র্যাকিং হচ্ছে।
তবে এটা অটো ট্র্যাকিং রাখবো না, ম্যানুয়ালি করব কিছুদিন পরে আমরা দেখি, কারণ এখানে সবাই থাকবে না, অনেকেই দেখা যাচ্ছে কিছুদিন পরে ড্রপ আউট হয়ে যায়। সো তারপরে যারা ফিক্স হবে তাদেরকে নিয়ে আমরা ম্যানুয়াল প্রসেসে যাব আর কি। তো স্যার আমাদের এখান থেকে কি যে ইয়েগুলো আছে, যে মার্কেট প্লেস গুলো আছে, ওইখানেও কি কাজ দেখানো হবে যে কিভাবে কাজ পাবো বা অবশ্যই প্র্যাকটিক্যাল? ক্লাস থাকবে লাস্টে, একদম মডিউলের মধ্যে দেখতে পাবো লাস্ট ক্লাসটা হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস। আচ্ছা, একজন কোশ্চেন অথবা যে হ্যাঁ মার্কেট প্লেসের ক্লাস হবে, অসুবিধা নেই। যে কীভাবে আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আপনার টোটালি নিজের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় দিচ্ছেন, প্র্যাকটিস কীভাবে করতেছেন কিনা। তবে কোর্সের মডিউল যেভাবে সাজানো আছে এটা যদি কমপ্লিট করতে পারে এবং পারফেক্টলি যদি কেউ এটা নিয়ে স্টাডি করে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল কোর্স যদি ভালোভাবে কমপ্লিট করে, তাহলে সে মার্কেট প্লেসে সহ জব মার্কেটে নিজের একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবে। এই কোর্সটা হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স না, বিগিনার টু প্রফেশনাল। এটা কিন্তু অ্যাডভান্স কোর্স না, এর বাইরেও অনেক কিছু আছে। তবে এইটা শিখলে আপনাকে সেকেন্ড টাইম আর কোনো কোর্স করতে হবে না অ্যাডভান্সের জন্য। জাস্ট আপনি কিছু প্রজেক্ট করবেন, নিজে নিজে একটু স্টাডি করবেন, তাহলে আস্তে আস্তে নিজের স্কিলটাকে গ্রো করতে পারবেন, অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, প্রতিদিন আপনাকে প্র্যাকটিসের জন্য সময় রাখতে হবে। এখন দেখা গেলো আপনি যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস, মাঝখানে কিছু গ্যাপ আছে, তো ক্লাসের আগের দিন ধরলেন, এর মাঝখানে আর কোনো খবর নাই আপনার। তো এরকম যদি হয় স্টুডেন্টের অবস্থা, তাহলে তাকে দিয়ে খুব ভালো কিছু আশা করা যায় না। মডিউল যদি একেবারে বিশ্বসেরা মডিউল যদি আপনাকে দেওয়া হয়, কিছুই করতে পারবেন না। আপনাকে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু সময় থাকে এইটুকু আপনাকে বসে স্টাডি করতে হবে। যতটুকু ক্লাসে দেখছেন এইটুকু করবেন, ওইটা নিয়ে আরও কিছু করা যায় কিনা, ক্রিয়েটিভ সেন্স জেনারেট করতে হবে, হ্যাঁ, থিঙ্কিং পাওয়ার একটু আস্তে আস্তে বাড়াইতে হবে। এইভাবে করে আস্তে আস্তে নিজেকে গ্রো করতে হবে আসলে, কারণ টোটালি এই সেক্টরটা হচ্ছে একটা ক্রিয়েটিভ সেক্টর। এখানে মুখস্থ বিদ্যা বা কারোটা দেখে দেখে করা, কপি টপি এগুলো দিয়ে কাজ হবে না। এজন্য শুরু থেকে আপনাকে সিরিয়াস হতে হবে। এখানে দেখেন এখন আজকে হয়তো বা 116 বা 120 জনের মতো জয়েন করছে না, কিছুদিন পর দেখবেন এটা কমে অর্ধেকের কম হয়ে যাবে, কারণ সবাই এখানে সিরিয়াস না, সবাই এটা করতেও পারবে না, মোশনটা একটু কঠিন আছে। তো এই জন্য বললাম ফিক্স আপ হওয়ার পরে আমরা অ্যাটেন্ডেন্সে যাব। হ্যাঁ বলেন, প্লিজ বলেন। স্যার আমি টুকটাক ইউটিউব দেখে একটু শিখছি। তো আজকে আমি একটা সন্ধ্যার পর থেকে একটা ইফেক্ট নিয়ে কাজ করছিলাম, এটা রেন্ডারও করছি, বাট এখন আফটার ইফেক্ট সফটওয়্যারটা ক্লোজ করতে পারতেছি না, অনেকটা হ্যাং এর মতো হয়ে গেছে। কারণটা কি আমি পিসির বুঝতে ইস্যু, পারছি এটা না। অন্য কোনো সমস্যা না, পিসির জন্য এটা। আচ্ছা, আপনি রিস্টার্ট করলে ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, রিসেন্টলি স্যার